আরোরা গ্র্যান্ড পাভিলিয়নের উপরতলাগুলোতে তখন রাতের নিস্তব্ধতা আরও ঘনীভূত হয়ে এসেছে। রাত যেন ধীরে ধীরে নিজের গাঢ় কালো চাদর মেলে দিয়েছে পুরো ভবনের ওপর। এই অট্টালিকা নিচের সাততলা তুলনামূলক কম লাক্সারি উপরের দিকের থেকে। তারপর শুরু হয় প্যাভিলিয়নের আরেকটা জগৎ, উপরের তলাগুলো। এই তলাগুলো সাধারণ কারো জন্য নয়। এখানে আছে একের পর এক বিলাসবহুল লাক্সারি সুইট। প্রতিটা সুইট যেন একটা ছোট্ট প্রাইভেট জগৎ, অসাধারণ সাজসজ্জা, দামি আসবাব, নরম কার্পেট, স্বয়ংক্রিয় আলো আর সর্বাধুনিক প্রযুক্তিতে ঘেরা। এই তলাগুলোর সিকিউরিটিও অন্যরকম। প্রতিটা ফ্লোরে আলাদা নিরাপত্তা ব্যবস্থা, প্রাইভেট কার্ড অ্যাক্সেস, সিসিটিভি নজরদারি সবকিছু মিলিয়ে এমন এক পরিবেশ যেখানে বাইরের কেউ সহজে ঢুকতে পারবে না। সেই লাক্সারি সুইটগুলোর একদম উপরের দিকের একটা রুমে অন্য সব কক্ষের তুলনায় এই রুমটা যেন আরও নির্জন। ভিতরে একটা ল্যাপটপের সামনে বসে আছেন মিসেস দিলরুবা খানম। তার চোখ স্থির সামনে, স্ক্রিনে একের পর এক ফাইল খুলছে, ছবি, ডকুমেন্ট, কিছু স্ক্যান করা রিপোর্ট, কিছু এনক্রিপ্টেড ডাটা। কখনো তিনি স্ক্রিনে জুম করছেন, কখনো একটা ছবি দীর্ঘক্ষণ ধরে দেখছেন। হঠাৎ রুমের দরজায় হালকা নক পড়ে, তিনি চোখ না তুলেই বললেন, কাম ইন। দরজা খুলে ভেতরে ঢুকলো এক তরুণ, গাঢ় স্যুট পরা, হাতে একটা ট্যাবলেট। মিসেস দিলরুবা খানমের সেক্রেটারি, সে এগিয়ে এসে বলে, চিফ। মিসেস দিলরুবা খানম এবার স্ক্রিন থেকে চোখ তুলে তাকালেন। শান্ত স্বরে বলে, রায়ান, কিছু খবর? জি, চিফ। আমরা জেবির ফাইলগুলোতে ঢোকার চেষ্টা করছিলাম। দিলরুবা খানম ভ্রু তুলে তাকালেন। তারপর, খুলতে পারিনি, একটাও না। সে ট্যাবলেটটা টেবিলের উপর রেখে ফের বলে, ওগুলো এমনভাবে সিকিউর করা হয়েছে যে সাধারণ ডিক্রিপশন টুল দিয়ে সম্ভব না। কোন লেভেলের সিকিউরিটি? মাল্টি লেয়ার এনক্রিপশন। স্পষ্টই বোঝা যাচ্ছে এই ফাইলগুলো খুব ইচ্ছা করেই লুকিয়ে রাখা হয়েছে। দিলরুবা খানম কিছুক্ষণ চুপ করে রইলেন। তার আঙুল টেবিলের উপর ধীরে ধীরে টোকা দিচ্ছিল। রায়ান আবার বলে, আর একটা আপডেট আছে। ডক্টর সাইয়েদার খুতারা চিহ্নের ব্যাপারে নিশ্চিত তথ্য পেয়েছি। দিলরুবা খানমের চোখ সরু হলো। ঠান্ডা স্বরে আওড়ায়, মার্কান? রায়ান মাথা নাড়িয়ে প্রত্যুত্তর করে, জি, চিফ। খুতারা চিহ্ন নটা মার্কানের লোকজনই করেছে। আর এই ব্যাপারে ডক্টর সাইয়েদার ছেলে রিজভিও কিছু জানে না। রুমে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এল। দিলরুবা খানম ধীরে পেছনে হেলান দিলেন। তার চোখে ঠান্ডা হিসেবি দৃষ্টি। রায়ানের তরফ থেকে আবারও শব্দ আসে, চিফ, আর একটা বিষয়, মার্কানের লোকগুলো এই বিল্ডিংয়ের ভেতরেই ছড়িয়ে আছে। বাক্যটা শ্রবণ হওয়া মাত্রই দিলরুবা খানমের ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করে, কতজন? এখন পর্যন্ত 3 জনকে ধরেছি। বাকি কয়েকজন এখনো ট্র্যাকের বাইরে, সবার চেহারা একরকম, প্লাস্টিক সার্জারি। দিলরুবা খানম ধীরে বললেন, ওরা কি খুঁজছে? নিশ্চিত না, কিন্তু সম্ভবত। আর ভি কে? দিলরুবা খানমের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা ছায়া নেমে এল। তিনি ধীরে বলেন, সানার ছেলে। কিছুক্ষণ তিনি চুপ থেকে ফের বলেন, রায়ান, ওই বাচ্চাটার পাশে গার্ড বসাও। আরভির পাশে? দিলরুবা খানম মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝান, তারপর দৃঢ় গলায় বলেন, আমি চাই না ওই বাচ্চাটার কিছু হোক। ও নির্দোষ। এমনিতেই আমি চাই না ওই সানা এসবের মধ্যে জোড়াক। এই কারণেই সাইয়েদা ওকে এখানে পাঠিয়েছিল। বিডিতে থাকলে নিজের ছেলেকে বাঁচানোর জন্য হলেও সানাকে রতারা চিহ্নতে হাত ভেজাতে হতো। রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল। রায়ান কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর আবার পেশাদার ভঙ্গিতে বলে, চিফ, আর একটা বিষয়। দিলরুবা খানম তাকালেন, রায়ান ট্যাবলেটের স্ক্রিনের দিকে যেখানে কয়েকটা ডাটা দেখা যাচ্ছে। মার্কানের ফিনান্সিয়াল মুভমেন্টগুলো ট্রেস করছি। মনে হচ্ছে সে বড় কিছু প্ল্যান করছে। দিলরুবা খানমের ঠোঁটে ঠান্ডা হাসি ফুটে ওঠে। ইউ নো, তোমাকে কি করতে হবে? রায়ান হালকা মাথা নাড়িয়ে বলে, আন্ডারস্টুড, চিফ। আমি গার্ডের ব্যবস্থা করছি। সে ঘুরে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে দিলরুবা খানম আবার বলেন, সবকিছু নজরে রাখো, বিশেষ করে আর যে কে। ওকে চিফ। তারপর সে বেরিয়ে গেল। দরজা বন্ধ হয়ে যায় আর রুমে আবার নিস্তব্ধতা নেমে আসে। আরোরা গ্র্যান্ড পাভিলিয়নের 3য় তলা তখন অদ্ভুতভাবে নিস্তব্ধ। লম্বা করিডোরে হালকা হলুদ আলো পড়েছে। দূরে কোথাও লিফটের দরজা খোলার ক্ষীণ শব্দ, আবার নিস্তব্ধতা। এই নিস্তব্ধতার মধ্যেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে থমাস স্টিফেন। তার হাতে একটা ছোট কালো ডিভাইস, ইলেকট্রনিক লক ওপেনার। সে একটা দরজার সামনে থামে। দরজার লকের কাছে ডিভাইসটা লাগিয়ে খুলে দেখছে। করিডোরের আলোয় তার মুখে বিরক্তির ছায়া ফুটে ওঠে। সে নিচু গলায় নিজেকেই বলে,
কোথায় লুকিয়ে রেখেছে বাচ্চাটাকে। তার চোখে ঠান্ডা তারা চিহ্নগুণ। সে আবার হাঁটতে শুরু করে। করিডোরের শেষের দিকে একটা বড় স্যুটরুম। সে এগিয়ে গিয়ে লকের কাছে ডিভাইসটা তুলে। ঠিক তখনই তার নজর হঠাৎ সরু হয়ে এল। দূরে করিডোরের বাঁক ঘুরে কয়েকজন মানুষ দেখা যাচ্ছে। পরনে কালো পোশাক, কানে কমিউনিকেশন ডিভাইস, হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে দরজার সামনে। তাদের ভঙ্গি দেখলেই বোঝা যায়, এরা সাধারণ সিকিউরিটি না, প্রশিক্ষিত এজেন্ট। থমাস ধীরে মাথা একটু কাত করে আরো ভালো করে দেখল। তার ঠোঁট ধীরে ধীরে শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে। মিসেস দিলরুবা খানম। তার চোখে অন্ধকার ঝলসে উঠল। সে আবার তাকালো সেই দরজার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, তার মানে আর্যের বাচ্চাটা এখানেই আছে। চালাকি করছেন, হ্যাঁ? আপনি কাজটা ভালো করেননি, মিসেস খানম। এক সেকেন্ডের জন্য মনে হলো সে হয়তো এগিয়ে যাবে। কিন্তু না, সে থেমে গেল। তার চোখ দ্রুত চারপাশে হিসাব করে, এখানে একটা ছোট ভুল মানেই ধরা পড়া। তার চোয়াল শক্ত হয়ে গেছে। রাগে তার পুরো শরীর যেন কাঁপছে। তার মুঠি শক্ত হয়ে উঠল। নখ প্রায় হাতের তালুতে ঢুকে যাচ্ছে। সেই শেষবারের মতো সেই দরজার দিকে তাকায়। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, নিঃশব্দ পায়ে আবার করিডোর ধরে অন্ধকারে মিলিয়ে যায়। আরোরা গ্র্যান্ড প্যাভিলিয়নের সেই নীরব করিডোরের মাঝ দিয়ে এক মানব হাঁটছে। তার বাহুতে ঘুমন্ত সানা। সানার মাথা তার বুকের পাশে হেলে আছে, চুলগুলো কাঁধে ঝুলে পড়েছে, রমণীর নিঃশ্বাস শান্ত, গভীর। করিডোরের শেষ মাথায় পৌঁছে সে লিফটের সামনে থামে, কয়েক সেকেন্ড পর লিফটের দরজা খুলে গেল। সে ভেতরে ঢুকে পড়ে, এখনো সানাকে বুকের কাছে ধরে আছে শক্ত করে। লিফট থামে ঠিক 10ম তলাতে গিয়ে। এ তলার করিডোর আরও নিস্তব্ধ, আরও ব্যক্তিগত। এখানে শুধু ভিআইপি স্যুটগুলো আছে। লোকটা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একটা দরজার সামনে থামে, কার্ড দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রুমটা বিশাল, একটা বড় প্যানোরামিক জানালা পুরো শহরকে সামনে মেলে ধরেছে। নরম আলোয় সজ্জিত রুম, মাঝখানে বড় কিং সাইজ বেড। লোকটা ধীরে ধীরে সানাকে বিছানায় শুইয়ে দিল। সানার মাথাটা নরম বালিশে পড়ে সে একটু নড়ে চড়ে আবারও ঘুমে তলিয়ে যায়। লোকটা কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। লোকটা আর কেউ নয়, স্বয়ং আরজে। তার তীক্ষ্ণ দৃষ্টি সানার উপর স্থির। যেন বহু বছর পরে কোনো হারানো জিনিস ফিরে পেয়েছে। ধীরে ধীরে সে বিছানার পাশে বসে পড়ে। হাত উঠে সানার কপালের উপর আলতো করে ছুল। তার আঙুলগুলো ধীরে ধীরে সানার মুখের উপর বলিয়ে যাচ্ছে, প্রথমে কপাল, তারপর ভ্রু, চোখের কোণ, গাল। দীর্ঘ সময় ধরে প্রতিটা জায়গা ছুঁয়ে যায়। তারপর সে ঝুঁকে সানার কপালে দীর্ঘ একটা চুমু রাখে, তারপর গালে, চোখের কোণে। এমনভাবে যেন বহুদিনের তৃষ্ণা মেটাচ্ছে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সে সানার চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিল। গভীরভাবে বারবার শ্বাস টেনে নিচ্ছে, যেন সেই পরিচিত গন্ধ তাকে কোথাও ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা হাসি ফুটে ওঠে। পুরুষালী হাস্কি কণ্ঠে সে ফিসফিস করে আওড়ায়, মাই পার্সোনাল মেডিসিন। কিছুক্ষণ সে শুধু তাকিয়ে রইল। তারপর হঠাৎ কিছু একটা মনে পড়তেই সে খুব সাবধানে সানার জামাটা বাম কাঁধ থেকে একটু নামায়। নজরে আসে সেখানের একটা ছোট তিল, যেটা সে ওই সময় ওয়াশরুমে খুঁজেছে। সানার ড্রেস অফ শোল্ডার হওয়ার দরুন সে কাঁধেও মেকআপ করেছে, যার কারণে আরজে সেটা দেখতে পায়নি। সেই তিলটা দেখেই তার বুকের ভেতর একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এল। সে ঝুঁকে তিলটার উপর খুব আলতো করে একটা চুমু খায়। আরজে ধীরে ধীরে সেই জায়গাটার দিকেও তাকায় যেখানে কিছুক্ষণ আগে সে রাগে দাঁত বসিয়েছিল। তোত্তকটা লাল হয়ে উঠেছে, একদম টাটকা দাগ, যেন ছোট্ট এক আগুনের ছাপ। কিছুক্ষণ সে নীরবে তাকিয়ে রইল। তারপর অদ্ভুত এক তৃপ্তির হাসি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল তার ঠোঁটের কোণে। সে ধীরে নিজের মুখটা এগিয়ে নিয়ে এলো, আর ঠিক সেই লাল হয়ে থাকা জায়গাটায় খুব আস্তে করে একটা চুমু খেল। তারপর সানার দিকে গভীরভাবে তাকিয়ে থাকে দীর্ঘ সময় ধরে। এই মেয়েটাকে যতবার সে দেখে, ততবারই যেন নতুন করে আবিষ্কার করে। আজ তার চোখে আরেকটা বিষয় ধরা পড়ল, সানা যেন আগের চেয়ে একটু ফর্সা হয়ে গেছে। আগের সেই নরম শ্যামল রঙের মুখটা এখন কেমন মোলায়েম ফর্সা হয়ে উঠেছে। হয়তো চায়নার আবহাওয়া ও পরিবেশের কারণে। কিন্তু আরজের কাছে, তার সেই পুরনো শ্যামল রংটাই ছিল সবচেয়ে প্রিয়। এই মুখটা দেখলেই তার মনে পড়ে যায় বহু বছর আগের একদিনের কথা। সেই দিনটা, যেদিন সে প্রথমবার সত্যিকারের কোনো খেলা দেখেছিল ছোট্ট সানার সাথে তার হাঁড়ি পাতিল দিয়ে। আরজে তখন 16 বছরের কিশোর। সে খেলেনি, শুধু পাশে বসে বসে দেখছিল চুপচাপ, নিঃশব্দে। কেউ যদি সেই দৃশ্যটা দেখত, নিশ্চয়ই হাসত। কে বিশ্বাস করবে? 16 বছরের একটা ছেলেও হাঁড়ি পাতিলের খেলায় মুগ্ধ হয়ে বসে থাকতে পারে?
কিন্তু কেউ জানত না ওটাই ছিল তার জীবনের প্রথম খেলা। কারণ সোফিয়া কোনোদিনও তাকে খেলতে দেয়নি। শৈশব তার কাছে কোনোদিন শৈশব ছিল না। সোফিয়া মাঝে মাঝে তাকে নিয়ে যেত বিশাল বিশাল টয় মলে। সেখানে তাকে বলা হতো, যা পছন্দ হয় নিয়ে নাও। ছোট্ট আরজে তখন পুরো শপিং মল ঘুরে ঘুরে খেলনা বেছে নিত। গাড়ি, রোবট, বন্দুক, যা তার চোখে ভালো লাগতো সব কেনা হতো। কিন্তু বাড়িতে ফিরে আসার পর সেই খেলনাগুলোর ভাগ্যে কি হতো তা ছিল আরও ভয়ঙ্কর। সোফিয়া তাকে নিজের হাতেই সেগুলো আতারা চিহ্ন গুনে ফেলে দিতে বাধ্য করত। আতারা চিহ্ন গুণের শিখা ধীরে ধীরে খেলনাগুলোকে গলিয়ে ফেলত। প্লাস্টিক গলে যেত, ধোঁয়া উঠত, আর ছোট্ট আরজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকত। প্রথম কয়েকবার সে ফেলতে চাইত না। তখন তাকে শাস্তি দেওয়া হতো। তাকে বন্দি করে রাখা হতো সেই ভয়ঙ্কর অন্ধকার সেলে, যেখানে আলো ঢুকত না, সময় থেমে থাকত, আর ভয় নিঃশ্বাসের মতো চারপাশে ঘুরে বেড়াত। ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে গেল। খেলনা আতারা চিহ্ন গুনে ফেলা, মুখ বন্ধ রাখা, কিছু না বলা। ধীরে ধীরে তার ভেতরের শিশুটাও পুড়ে ছাই হয়ে গেল। তার সাথে সাথে বন্ধ হয়ে গেল তার খেলা। একসময় সে হাসতে ভুলে গেল, তারপর কাঁদতেও ভুলে গেল, সে প্রায় কথা বলতে ভুলে গিয়েছিল। তার পৃথিবী হয়ে উঠেছিল শুধু তারা চিহ্ন তো, তারা চিহ্ন ন, অন্ধকার, আর নি তারা চিহ্ন স্থূরতা। ওই বিশাল ম্যানশনের বাইরে পা রাখা তার জন্য নিষিদ্ধ ছিল। দুনিয়াটা তার কাছে ছিল একটা খাঁচা। তারপর একদিন এক টুকরো আলোর মতো তার জীবনে প্রবেশ করল সানা। সেই মেয়েটা, যে নিজের ছোট্ট পৃথিবীতে সবসময় ব্যস্ত থাকত, যার কারো দিকে কোন খেয়াল ছিল না। আরজের এখনো মনে পড়ে, সানা ছোটবেলা থেকেই ভীষণ কৃপণ ছিল। মানে নিজের জিনিস কাউকে ছুঁতেও দিত না, তার খেলনা, তার চকলেট, তার বই, সবকিছু সে বুকের মধ্যে আগলে রাখত। প্রথম যখন সানার বয়স 18 হলো ঠিক তখনই আরজের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়। আরজের চাপে পড়ে ইকবাল জাওয়ান একদিন নিজের অহংকার ভেঙে ফেললেন। তিনি নিজের বন্ধুর কাছে হাত পাতলেন শুধু একটা কারণে, তার ছেলের জন্য সানাকে বৌমা করে আনতে। কিন্তু সানার বাবা সরাসরি না বলে দিয়েছিলেন। কারণ তিনি সোফিয়া ও আরজের ব্যাপারে সব জানতেন। এই অন্ধকার, এই তারা চিহ্ন তো, এই নিষ্ঠুর ইতিহাস। পৃথিবীর কোনো বাবাই চাইবে না তার মেয়েকে এমন একজন ছেলের হাতে তুলে দিতে। আরজে নিজেও কয়েকবার গিয়েছিল তার কাছে। কিন্তু ওনার সিদ্ধান্ত বদলায়নি। মোশতাক খানের চোখে আরজে ছিল একটা বিপজ্জনক অন্ধকার। পরবর্তীতে একদিন হঠাৎ সব বদলে যায়। সানার বাবার মৃত্যু হয়। আর ঠিক তার কিছুদিনের মধ্যেই আরজে সানাকে বিয়ে করে। কেউ জানে না ওই বিয়ের পেছনে অব্যক্ত ভালোবাসা কতটা ছিল আর অন্ধকার কতটা। কিন্তু একটা সত্যি ছিল আরজের নিষ্ঠুর, তারা চিহ্ন কোমাখা জীবনে। সানা ছিল একমাত্র মানুষ, যার জন্য সে এখনো মানুষ হয়ে থাকতে চায়। ভাবনাগুলোকে একপাশে সরিয়ে আরজে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে রইল। যেন সেই মুহূর্তটাকে মনে গেঁথে নিতে চাইছে। আবার চোখ খুলে তার দৃষ্টি এবার নেশার মতো। সে ফাঁকা গলায় বলে, কতটা কাবু করেছ আমায়, দেখছো? আমি নিজেকে কতবার বুঝানোর চেষ্টা করেছি তোমাকে ঘৃণা করতে। নিজেকে বলি, এই মেয়েটাকে ঘৃণা কর। এই মেয়েটাই তো তোকে ছেড়ে চলে গিয়েছিল। তার আঙুল আবার সানার গালের উপর বুলিয়ে শক্ত হয়ে আসে, ঠোঁটে হালকা হাসি টেনে মাথা নাড়িয়ে আওড়ায়। কিন্তু তোমাকে দেখলেই আমার সব ঘৃণা গলে যায়। তার চোখে অদ্ভুত এক অব্যক্ত যন্ত্রণা ফুটে উঠেছে সে নিচু স্বরে বলে, তুমি জানো এটা কতটা বিরক্তিকর? একটা মানুষকে একই সাথে ভালোবাসা আর ঘৃণা করা। সে আবার সানার চুলে হাত বুলাল, তার গলাটা এবার ভারী হয়ে আসে। তুমি কেন চলে গেলে ওয়াইফি? একবারও ভেবেছিলে আমার কি হবে? জানো তোমার যাওয়ার পরে আমি কি হয়েছিলাম? পাগল, একদম পাগল। সে মাথা নিচু করে আবার সানার দিকে তাকায়। তার আঙুল সানার ঠোঁটের কাছে এসে থামে। কণ্ঠ থেকে ফিসফিস করে বের হয়, আমি নিজেকে হাজারবার বলেছি, যদি আবার কখনো তোমাকে পাই, আমি তোমাকে ধ্বংস করে দেব, তোমাকে কাঁদাবো, তোমাকে বুঝাবো, আমাকে হারানোর দাম কি। কিন্তু এখন, তোমাকে সামনে পেয়ে বুঝছি, আমি কিছুই করতে পারবো না। সে মাথা নাড়িয়ে নিজের উপর বিরক্ত হয়ে একটু থেমে ফের বলে, কারণ তুমি আমার কাছে শুধু একজন মানুষ নও, তুমি আমার ওষুধ, আমার আসক্তি। তুমি সেই রোগ, যেখান থেকে মুক্তি নেই। আর আমি সেই মানুষ, যে স্বেচ্ছায় এই রোগে আক্রান্ত হয়ে বাঁচতে শিখেছি। রুমের ভেতর আবার নীরবতা নেমে এল। শুধু শহরের আলো জানালার বাইরে জ্বলছে। আর বিছানার পাশে বসে আরজে নেশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সানার দিকে। যেন বহু বছরের হারানো পৃথিবী আজ আবার তার সামনে ফিরে এসেছে।
আর যে এভাবে কতক্ষণ নীরবে তাকিয়ে ছিল তা অজানা। হঠাৎই তার ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি ফুটে ওঠে। মনে মনে দুষ্ট বুদ্ধি এঁটে ধীরে ধীরে সামনে ঝুঁকে এল। পরের মুহূর্তেই আচমকা তার 2 আঙুল দিয়ে সানার নাকটা শক্ত করে চেপে ধরে। হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যাওয়ায় সানার শরীর তোড়াক করে কেঁপে ওঠে। পরের মুহূর্তেই সে ধড়ফড় করে উঠে বসতে গেল, কিন্তু পুরোপুরি বসার আগেই সামনে থাকা কারো সাথে ধাক্কা খেয়ে আবার থেমে গেল। কিছু সেকেন্ড সে একদম স্থির হয়ে বসে রইল। চোখ দুটো আধখোলা, নিঃশ্বাস ভারী। যেন সে ঠিক বুঝতে পারছে না সে কোথায় আছে। কাঁচা ঘুম ভাঙ্গাতে মাথাটা ঝিমঝিম করছে। ধীরে ধীরে তার দৃষ্টি পরিষ্কার হতে থাকে। রমণী চারপাশে দৃষ্টি নিক্ষেপ করে, নজরে আসে ঘরটা অচেনা নাকি চেনা বুঝতে পারছে না। তারপর হঠাৎই চোখের সামনে দাঁড়ানো মানুষটাকে দেখতে পায়। প্রথম মুহূর্তে তার মনে হলো সে স্বপ্ন দেখছে। তাই সে একদৃষ্টে তাকিয়ে রইল। কিন্তু পরের মুহূর্তেই আরজে ধীরে ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে বাঁকা হেসে বলে, হ্যালো, এক্স ওয়াইফ। এই শব্দটা রমণীর কানে যেতেই যেন বাস্তবতা বজ্রপাতের মতো মাথায় নেমে এলো তার। সানার চোয়াল শক্ত হয়ে গেল। সে দ্রুত সোজা হয়ে বসে রাগ মেশানো কণ্ঠে বলে, আপনি আমার রুমে কি করছেন? আরজে ভ্রু তুলে তার দিকে তাকায়। একটু আগের সেই কাতর স্বরে বলা আরজের ছিটেফোঁটাও এখন নেই। তারপর ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ায়। ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি ফুটিয়ে বলে, আপনার রুম, ভালো করে চারপাশটা দেখবেন, মিস শুনেহ না। সানা একটু থমকে গেল। আরজে হাত দুটো পকেটে ঢুকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে বলে, তারপর বলবেন, এটা কার রুম? সানা চারদিকে তাকিয়ে বুঝার চেষ্টা করল, তার ভ্রু ধীরে ধীরে কুঁচকে ওঠে। মনে হচ্ছে কিছু একটা ঠিক মিলছে না। হ্যাঁ, তার ভুলার রোগ আছে, কিন্তু এতটাও ভুলোমন না যে সে অন্য কারো রুমে এসে পড়বে। আরজে এবার ঠান্ডা গলায় ফের শুধালো, নাকি এখনো অ্যাক্টিং চালিয়ে যাবেন? সানা বিরক্ত মাখা কণ্ঠে আওড়ায়, আমি কোনো অ্যাক্টিং করছি না, আমি ঘুমাচ্ছিলাম। রমণী বাক্য সম্পন্ন করার আগেই আরজে তাকে থামিয়ে দিল। সে ধীরে ধীরে বিছানার পাশে হাঁটতে হাঁটতে বলে, ঠিক তাই, আপনি ঘুমাচ্ছিলেন। কিন্তু সমস্যাটা হলো এই বেডটা আমার। সানা অবাক হয়ে তাকিয়ে রইল। তার এখনো সবটা স্বপ্ন মনে হচ্ছে, না হয় সে কিভাবে আরজের রুমে আসবে। আরজে আবার বলে, রুমটা আমার। আর সে হাত তুলে সানার দিকে ইশারা করে, চোখে তীক্ষ্ণ বিদ্রুপ নিয়ে বলে, আর আপনিও খুব সুন্দর করে আমার রুমে এসে ঘুমিয়ে পড়েছেন। সানার মুখে অবিশ্বাসের সুরে বের হয়, কি? আরজে ঠান্ডা হাসি দিয়ে সামনে এগিয়ে এসে বলে, আপনার অ্যাক্টিং খারাপ না, কিন্তু একটা সমস্যা আছে। আমি এসব নাটক বহুবার দেখেছি। সানা এবার সত্যিই হতবাক হয়ে গেল। আপনি কি বলছেন? আমি? আপনি আমার রুমে এসেছেন, আর এখন এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। সানা মাথা নাড়িয়ে শক্ত কণ্ঠে শুধালো, আমি আমার রুমেই ছিলাম। অবশ্যই ছিলেন। তারপর হঠাৎ হাঁটতে হাঁটতে ভুল করে আমার রুমে ঢুকে পড়লেন, তাই না? সানা এবার পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল। তার মাথায় যেন কিছুই কাজ করছে না। সে মনে করার চেষ্টা করছে, ঘুমানোর আগে সে সত্যিই নিজের রুমেই ছিল। তাহলে এখানে এল কিভাবে? তার নীরবতা দেখে আরজে একটা বাঁকা হাসি দিয়ে আবার বলে, জানেন, আমার এক্স ওয়াইফের একটা অদ্ভুত অভ্যাস ছিল। শব্দটা শুনে সানার বুক ধক করে ওঠে। আরজে সানার চোখে চোখ রেখে বলে, যখন কোনো ঝামেলায় পড়তো তখন এমন চুপ করে থাকত। সে কিতকাল ভাবার ভান করে বলে, হুবহু আপনার মতো। রমণী এবার আর কোনো কথা বলতে পারল না। তার ভেতরে রাগ, অপমান আর বিভ্রান্তি একসাথে জমে উঠছে। আরজে তাকিয়ে রইল তার দিকে। তারপর ধীরে, ঠান্ডা স্বরে বলে, আপনার চোখ দুটোও ঠিক তার মতো। যখন ধরা পড়ত, তখন এমনই তাকিয়ে থাকত। সানা ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিল। তার চোখে স্পষ্ট রাগ, অপমান আর অদ্ভুত এক অসহায়তা জমে উঠছে। সে যেন আরজের দিকে তাকাতেই চাইছে না। যেন তাকালেই ভেতরের সব কিছু ভেঙে পড়বে। আরজে সেটা লক্ষ্য করেই ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি টেনে বলে, এভাবেই মুখ ফিরিয়ে নিত আমার এক্স ওয়াইফ। শব্দটা আবারও ছুতারা চিহ্নরি হয়ে গিয়ে বিঁধল সানার বুকে। সে তোরাক করে আবার তার দিকে তাকায়। চোখ দুটো লাল হয়ে উঠছে। আরজে যেন সেটারই অপেক্ষা করছিল। সে ভ্রু তুলে ধীরে বলে, হ্যাঁ, ঠিক এভাবেই তাকিয়ে থাকত। সানার শ্বাস ভারী হয়ে উঠছে। সে আর কিছু না বলে হঠাৎ 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। মনে হচ্ছে সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। যেন আর একটুও কিছু শুনলে বা বললে সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। কিন্তু আর যে সে থেমে নেই, তার কণ্ঠস্বর থেকে আর কোন বাক্য নিঃসৃত হওয়ার পূর্বেই হুট করে সানা আঙুল তুলে তাকে সতর্ক করে দিল বিরক্তি ভরা কণ্ঠে। একদম এটা বলবেন না, যে এভাবেই মুখ ঢাকত।
কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর আর যে অবাক হওয়ার ভান করে ভ্রু উঁচু করে। তার ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলে, অ্যাবসলিউটলি, এভাবেই মুখ ঢেকে থাকত। সানা ধীরে ধীরে হাত নামিয়ে নেয়, তার চোখে এখন খাঁটি বিরক্তি। তার ইচ্ছা করছে এই লোকের সবগুলো দাঁত ভেঙে ফেলতে, কিন্তু মুখে আর কিচ্ছুটি বলল না। আর যে যেন ঠিক এটাকেই চাচ্ছিল। সে আবার সানার দিকে ঝুঁকে এসে বলে, আমার এক্স ওয়াইফের আরেকটা সমস্যা ছিল জানেন, ও খুব সহজে রেগে যেত। তারপর রেগে গেলে এমন চুপ হয়ে যেত যেন পৃথিবীর সব দোষ অন্যদের। নিজের দোষ কখনো স্বীকার করত না। সানা এবার কষ্টে নিজের ঠোঁট কামড়ে ধরে। এদিকে আর যে সানার এমন অবস্থা দেখে তার মনের কোণে সন্তুষ্টির হাসি ফুটে ওঠে। আর যে আবার বলে, আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ও যখন মিথ্যা বলতো তখন তার চোখ এভাবেই কাঁপত। সানা এবার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়, সে স্পষ্ট বুঝতে পারছে আর যে ইচ্ছা করেই এসব বলছে, তাকে রাগানোর জন্য, কষ্ট দেওয়ার জন্য। সামনের মানব আবারও বলে, ওয়ান মোর থিং, আমার বউ যখন খুব নার্ভাস হতো তখন এভাবেই ঠোঁট কামড়াত। সানা মুহূর্তেই ঠোঁট ছেড়ে দিল। আর যে শব্দ করে হেসে দিল। ওহ, সরি, আপনি তো বলেছিলেন আপনার সাথে তার কোনো মিল নেই। সানা এবার আর নিজেকে ধরে রাখতে পারছে না, সে চোখে আতারা চিহ্ন গুণ নিয়ে তাকালো তার দিকে। কিন্তু তবুও কোনো কথা বলল না। আর যে কয়েক সেকেন্ড তাকিয়ে রমণীকে পড়ার চেষ্টা করল, বুঝতে পারছে তার প্রেয়সী এত সহজে মুখ খুলবে না। তাই আর যে আবার বলে, হোয়াট এভার, এখন তো আমাদের ডিভোর্স হয়েই গিয়েছে, তাই এখন আমি সিঙ্গেল। আর যে রমণীর খুব কাছে ঝুঁকে এল, তার ঠোঁটে ধীরে ধীরে একটা দুষ্টু হাসি ফুটে ওঠে। নিচু স্বরে আওড়ায়, আর আপনিও সিঙ্গেল, মিস সুনেহনা খানম? তাহলে সমস্যা কোথায়? সানা হাতে ভর দিয়ে একটু পিছিয়ে গিয়ে ভ্রু কুঁচকে তাকায়। আর যে কণ্ঠ খাদে নামিয়ে বলে, আমরা দুজনই ফ্রি মানুষ, কোনো সম্পর্ক নেই, কোনো দায়িত্ব নেই। সানার কানে ফিসফিস করে বলে, তাহলে যদি আমাদের মধ্যে কিছু হয়, তাতে সমস্যা কি? বাক্যটুকু শ্রবণ হতেই মুহূর্ত সানার চোয়াল শক্ত হয়ে এলো, আর পর মুহূর্তেই ঠাস, সানার হাত ঝড়ের মতো উঠল, একটা জোরালো থাপ্পড় পড়ে আর্যের গালে। কয়েক সেকেন্ড দুজনেই স্থির। আর্যের মুখ একটু অন্যদিকে ঘুরে গেছে। তার গালে লাল দাগ ফুটে উঠছে। রমণীর সারা শরীর যেন রাগে কাঁপছে। এতক্ষণ না হয় এক্স ওয়াইফ বলে ঠিক আছে, কিন্তু এখন সব সীমা অতিক্রম করে ফেলেছে। আর যে তার সামনে তাকেই প্রেমের প্রস্তাব দিচ্ছে। এক মুহূর্তে সে দাঁড়িয়ে পড়ে, তারপর কোনো কিছু না ভেবে আর্যের দিকে এলোপাতাড়ি হাত চালাতে শুরু করে। আর যে তার হাত চেপে ধরতেই রমণী দিকবিদিক কিছু না ভেবে পরপর নিজের দাঁত বসিয়ে দিল আর্যের পুরুষালী উন্মুক্ত বুকে। ব্যথায় আর যে নিজের চোখ কুঁচকে নিল। সানা আচ্ছামতো নিজের রাগ মিটিয়ে রতারা চিহ্ন তোচক্ষু নিয়ে তার দিকে তাকায়। তার শ্বাস ভারী হয়ে উঠেছে। এখন তাকে একদম খ্যাপা সিংহীর মতো লাগছে। পরমুহূর্তে আর্যেরকে এক ধাক্কায় সরিয়ে দিল। সে আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে দ্রুত দরজার দিকে দৌড়ে গেল। দরজা খুলে এক ছুটে বেরিয়ে যায়। করিডোরে তার পায়ের শব্দ দূরে মিলিয়ে গেল। রুমে আবার নীরবতা নেমে আসে। আর যে এখনো দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড সে স্থির। তারপর হঠাৎ সে মাথা তুলে জোরে হেসে উঠল। যেন সে এইটাই চেয়েছিল। সে ধীরে ধীরে হাত তুলে নিজের বুকে হাত রাখে যেখানে এখনো সানার কামড়গুলো জ্বলছে। সে দরজার দিকে তাকিয়ে বলে, আমিও দেখতে চাই, আর কতক্ষণ তুমি মুখ না খুলে থাকতে পারো, ওয়াইফি। রাত আরও গভীর হয়েছে। আরোরা গ্র্যান্ড পাভিলিয়নের উপরের তলাগুলো প্রায় নিস্তব্ধ। করিডোরের নরম আলোয় দৌড়ে আসছে সানা। তার শ্বাস দ্রুত, চোখে এখনো অপমান, রাগ আর অস্থিরতা। সে এসে থামে এসপির রুমের সামনে। এক ন্যানো সেকেন্ড অপেক্ষা না করে দ্রুত নক করে। বিপরীতে কোনো সাড়া নেই। সে আবার নক করল, এবার আরও জোরে। কয়েক সেকেন্ড পর দরজা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছে এসপি, চোখে ঘুমের ছাপ, মুখে ক্লান্তি। সে অবাক হয়ে বলে, তুই, এই সময়? কিন্তু সানা তাকে শেষ করতে দিল না। সে তাড়াহুড়ো করে বলে, ভিড় কোথায়? ওকে দেয় আমাকে। কেন? সানা প্রায় তীক্ষ্ণ গলায় বলে, আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি। এসপি সরু চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করল, এই মাঝরাতে কোন ভূতে টুতে ধরল নাকি? না পাগল হয়ে গিয়েছে এই মেয়ে? তার ভাবনার মধ্যে আবারও আসে সানার চিৎকার। তাড়াতাড়ি ভিড়কে দে, আমি ভ্যালিতে চলে যাব এক্ষুনি। এসপি তড়িঘড়ি করে দরজাটা মিলিয়ে দিল, তারপর সানার দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, কি করছিস? আস্তে। ভিতরে সানি আর ভি ঘুমিয়ে আছে। কি হয়েছে সেটা তো বল। রাতবিরাতে এমন পাগলামি করছিস কেন?
সানা জোর করে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে দাঁত চেপে বলে, ওই তারা চিহ্ন তোত্তা থাক নিজের ইগো নিয়ে, আমি আমার ছেলে নিয়ে থাকবো, ভেবেছি ছেলে দেখাবো, এবার দেখাবো না। কোন তারা চিহ্ন তোত্তা? সাথে সাথে সানার কঠিন চক্ষু দেখে এসপি বাকি কথা গিলে নিল। মুহূর্তে বুঝে গেল কার কথা বলছে। তাই ফের বলে, ওই যাওরা আবার কি করেছে? তোর স্বপ্নে এসে এক্স ওয়াইফ বলেছে নাকি? বিপরীতে রমণীর থেকে কোনো প্রত্যুত্তর এলো না। সে এখনো নাকের পাতা ফুলিয়ে তাকিয়ে আছে। ব্যাস, পর মুহূর্তে 1 ন্যানোসেকেন্ড অপেক্ষা না করে রমণী হামলা চালায় এসপির চুলে, 2-3টা টান মেরে, তারপর বাহু আর পিঠে পড়ে গেল ধুমধাম কয়েকটা। এসপি তড়িঘড়ি করে এক লাফে অন্যদিকে চলে গেল। আরে আরে, আমার মা, থামো। রাগ জাউরার উপর মিটিয়ে আয়, আমার উপর কেন মেটাচ্ছিস? সানা কিছু না বলে দরজা খুলে ভিতরে চলে যায়। এসপিও তার পিছু পিছু যায়। সানা, রাত প্রায় শেষ হয়ে এসেছে। তুই এখন কোথায় যাবি? শোন, সকাল হোক, তারপর যা করার করবি। বিপরীতে রমণীর চোখে স্পষ্ট জেদ, সে মাথা নাড়িয়ে কঠিন স্বরে বলে, না, আমি এখনই যাব। কোথায় যাবি? স্যার সন্ধ্যায় আমাকে কল করেছিল। বলেছিল উনি শহরে এসেছেন, আর ভিকে দেখতে চান। এসপি বিস্মিত স্বরে বলে, ব্রো, আমি একটু আগে উনাকে ফোন করেছি। উনি আসছেন আমাদের নিতে। আমি ভ্যালিতে ফিরে যাব। এসপি এবার পুরোপুরি জেগে উঠে। ইয়ে আর, তুই পাগল নাকি? এত রাতে বাচ্চা নিয়ে রাস্তায় বের হবি? সকাল পর্যন্ত অপেক্ষা কর। কিন্তু সানা তার একটা কথাও কানে তুলছে না। তার চোখে এখন শুধু একটা জেদ, এখান থেকে চলে যাওয়া। সানা বিছানার কাছে গিয়ে আলতো করে ছেলেকে কোলে তুলে নিল। আর ভি আধো ঘুমে গুনগুন করে ওঠে, সানা তার পিঠে স্নেহের হাত বুলিয়ে আওড়ায়। মমো, মমো, ঘুমাও সোনা। তারপর আর ভি আবার মাথা মায়ের কাঁধে রেখে ঘুমিয়ে পড়ল। সানা তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে, সানিতার খেয়াল রাখো, আমার পিছু পিছু আসার দরকার নেই। স্যার একটু পর এসেই পড়বেন। এসপি আবার নিচু স্বরে বলে, সানা, ওর বাপকে একবার বললে ভালো হতো না? তার বিপরীতে রমণীর তরফ থেকে কোন শব্দ আসলো না। সে দ্রুত করিডোর ধরে হাঁটা শুরু করে, কিছুক্ষণ পর হোটেলের লবি। বড় কাচের দরজা দিয়ে রাতের ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে। সানা দ্রুত বেরিয়ে এল। আরভি এখনো ঘুমিয়ে আছে তার কোলের মধ্যে। সে হোটেলের গেটের দিকে হাঁটতে লাগল। বাইরে রাস্তায় আলো কম, শহরের রাত ধীর, শান্ত। চারদিকে অনেক ঠান্ডা পড়ছে। সানা আরভিকে আরেকটু আগলে ধরে যাতে ঠান্ডা না লাগে। সে প্রায় গেটের কাছে পৌঁছে গেছে, দূর থেকে সারহাদের গাড়ির হেডলাইটের আলো দেখা যাচ্ছে, ঠিক তখনই পিছন থেকে একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এল। তোমার কাছে কি শুধু একটাই প্ল্যান আছে? সানার পা থেমে গেল। তার শরীর হঠাৎ শক্ত হয়ে গেল। পিছনের মানব ফের বলে, পালিয়ে যাওয়া। সত্যিটা কখনোই ফেস করতে পারো না তুমি। ওই শ্বাসটুকু তোমার নেই। সানার বুক ধক করে উঠে সে ধীরে ধীরে পিছনে ফিরে তাকায় আর তারপর সে একদম স্থির হয়ে গেল। কারণ তার সামনে দাঁড়িয়ে আছে আরজে। হোটেলের আলো তার পেছনে পড়েছে। তার মুখে কঠিন রেখাগুলো ফুলে উঠেছে। সানা স্বতঃস্ফূর্তভাবে কোলে থাকা আর ভিকে আরও শক্ত করে বুকের সাথে চেপে ধরল। যেন কাউকে লুকিয়ে ফেলতে চাইছে। তার চোখে স্পষ্ট আতঙ্ক, আর যে সেটা লক্ষ্য করে তার চোখ সরু হয়ে গেল। সে ধীরে ধীরে এগিয়ে আসে। তার দৃষ্টি আটকায় সানার কোলের দিকে, ঘুমন্ত বাচ্চাটার উপর। তার ভ্রু কুঁচকে গেল। সে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তারপর ধীরে জিজ্ঞেস করে, এটা কে? সানার বুক কাঁপছে, তার আঙুলগুলো আরও শক্ত হয়ে গেল বাচ্চাটার চারপাশে। কয়েক সেকেন্ড সে চুপ করে রইল। তারপর সে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে মাথা একটু তুলে সরাসরি আর্যের চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে আওড়ায়, আমার ছেলে। নিস্তব্ধ রজনী, যেন এক বিস্মৃতির উদ্ভাস, অস্বাভাবিক নীরব পরিবেশ। চাঁদের স্বর্ণালী আলো মেঘের পর্দায় লুকানো, আর চারপাশে শুনশান এক শূন্যতা। চারদিক জুড়ে ঘন কালো অন্ধকার, যেন পৃথিবীর বুকের উপর এক বিশাল শোকের চাদর বিছিয়ে আছে। মাঝে মাঝে দূরে কোথাও বাতাসের ঝাপটা গাছের ডাল নড়িয়ে দিচ্ছে, সেই শব্দটুকুও যেন এই রাতের গভীর নীরবতার কাছে খুব ক্ষীণ হয়ে আসে। এই গভীর অন্ধকার রাতের বুক চিরে দাঁড়িয়ে আছে জাওয়ান ম্যানশন। দূর থেকে দেখলে এটি যেন রাজকীয় কোনো প্রাসাদ। বিশাল লোহার গেট, সুদৃশ্য বাগান, মার্বেল পাথরে তৈরি উঁচু স্থাপত্য, সবকিছু দেখে যে কারো চোখ বিস্ময় ভরে উঠবে। মানুষ ভাববে, এ যেন বিলাসিতা আর ক্ষমতার প্রতীক। কিন্তু এই ম্যানশনের দেয়াল জানে অন্য গল্প। কত মানুষের আর্তনাদ এই দেয়ালের ভেতরে চাপা পড়ে আছে, তা কেউ জানে না। কত নিরীহ মানুষের রতারা চিহ্ন তো মিশে আছে এই মাটির সাথে, তার কোনো হিসাব নেই।
জমিনের উপর থেকে ম্যানশনটাকে দেখে মানুষের চোখ বিস্ময় ঝলমল করে ওঠে। কিন্তু যদি কেউ মাটির নিচের সেই ভয়ঙ্কর বেজমেন্টটা দেখতে পেত, তাহলে সেই চোখগুলো ভয়েই ঝলসে যেত। ম্যানশনের নিচের বেজমেন্ট যেন অন্য এক জগৎ। সেখানে আলো কম, বাতাস ভারী, আর চারদিকে একটা অদ্ভুত পচা গন্ধ ভাসে, যেন মৃত্যুর গন্ধ। এই অন্ধকার বেজমেন্টের মাঝখানেই রয়েছে সোফিয়া জাওয়ানের সেই কুখ্যাত কক্ষ। ঘরের চারদিকে কাচের বড় বড় শোকেস সাজানো। আর সেই শোকেসগুলোর ভিতরে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ। কোথাও শুকনো হাত, কোথাও কাটা আঙুল, কোথাও বিকৃত মুখের খুলি, সবকিছু কাচের ভেতরে সংরক্ষিত। যেন কোনো অসুস্থ মানসিকতার মানুষের বিকৃত সংগ্রহশালা। সেই শোকেসগুলোর সামনে দাঁড়িয়ে এক মানব পরিষ্কার করছে কাচগুলো। তার মাথা ভর্তি চুল অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। এলোমেলো চুল কাঁধ ছাপিয়ে নেমে এসেছে। গোঁফ দাড়ি সারা মুখ ঢেকে রেখেছে, যার কারণে বোঝাই যায় না তার আসল চেহারাটা কতটা সুদর্শন ছিল। কিন্তু তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। চোখের নিচে বহু দিনের গভীর ক্লান্তি জমে আছে, ঠোঁট শুকনো, মুখে অবসাদের রেখা। তবুও তার হাত থামছে না ক্ষণিকের জন্য। একটার পর একটা শোকেস সে মুছে যাচ্ছে যন্ত্রের মতো। এই মানুষটা আর কেউ না, এসিপি তালহা আদিল। একসময় যে মানুষটা ছিল দেশের একজন সাহসী অফিসার, আজ সে বন্দী। গত 6 বছর ধরে সোফিয়া জাওয়ানের এই ভয়ঙ্কর বেজমেন্টে বন্দী হয়ে আছে সে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যদি এই জায়গায় কয়েকদিন থাকত, তাহলে সে নির্ঘাত পাগল হয়ে যেত। হয়তো তালহা অসাধারণ মানসিক শক্তির অধিকারী বলেই এখনো টিকে আছে। কিন্তু তার চোখে তাকালেই বোঝা যায়, সে ভেঙে পড়েছে, ধীরে ধীরে ভিতর থেকে। যেন প্রতিটা দিন সে একটু একটু ধুকে ধুকে মরছে। এই জায়গা থেকে পালানোর চেষ্টা সে বহুবার করেছে। অন্ধকার করিডোর দিয়ে দৌড়েছে, লুকিয়েছে, সুযোগ খুঁজেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। কারণ সোফিয়া জাওয়ানের সেই কুখ্যাত আলফা টিম, একদল প্রশিক্ষিত, নিষ্ঠুর মানবের দল, যারা এই বেজমেন্ট পাহারা দেয়। তারা কাউকে পালাতে দেয় না। সোফিয়া জাওয়ান তাকে এখনো বাঁচিয়ে রেখেছে এক অদ্ভুত কারণে। তালহা তার জীবনের প্রথম ব্যক্তি যে স্বেচ্ছায় এই বেজমেন্টে এসেছিল, সত্যটা জানার জন্য। আর সেই ভুলটাই তার জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে। আরও একটা কারণ আছে। সোফিয়া তাকে রেখেছে তার স্বামী ইকবাল জাওয়ানের নিঃসঙ্গতার জন্য। তার ইকবাল নাকি ভয় পায়। তালহা এই 6 বছরে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছে, সোফিয়া তার স্বামীকে অসম্ভব রকমের ভালোবাসে। বলতে গেলে অসুস্থ ভালোবাসা। সে প্রতিদিন দিনে একবার হলেও শত ব্যস্ততার মধ্যে ইকবাল জাওয়ানের সাথে দেখা করতে আসবে এবং তার সাথে যতক্ষণ সময় পারে এখানে বসে কথা বলতে থাকে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, সোফিয়া নড়ে না। নিজেই প্রশ্ন করে আবার নিজে উত্তর করে। ওই সময় তালহাকে বের করে দেওয়া হয়, সোফিয়া শুধু একা থাকে। তালহা বুঝতে পারছে না, যদি স্বামীকে এতটাই ভালোবাসে তাহলে তারা চিহ্ন হত্যা করার কারণ কি? নিশ্চয় কোন গভীর কারণ আছে যেটা সোফিয়া ছাড়া আর কেউ জানে না। বেজমেন্টের এক পাশে রাখা আছে একটা বড় কাচের বক্স, সেটা এখনো খালি। কিন্তু তালহা জানে, ওটা খালি থাকার কারণ কি? সোফিয়া যেদিন সানাকে খুঁজে পাবে, সেদিনই হবে তালহার শেষ দিন। সেই কাচের বক্সে বন্দি করা হবে সানাকে। আর তালহাকে তারা চিহ্ন হত্যা করা হবে। এই ভাবনাটাই তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। তার মনের মধ্যে এখনো একটা ক্ষীণ আশার আলো আছে। 6 বছর আগে সে এখানে একটা গোপন ক্যামেরা বসিয়েছিল। সেটা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। কিন্তু তার ভিতরে যত ভিডিও রেকর্ড হয়েছিল, সবকিছুর অ্যাক্সেস আছে তার ফ্ল্যাটে থাকা সার্ভারে। সেই সার্ভারের পাসওয়ার্ড শুধু তালহা জানে, স্বয়ং সীতারাও না। যদি কোনোভাবে সে এখান থেকে বের হতে পারে, তাহলে সে এই নরকের সব সত্যি পৃথিবীর সামনে তুলে ধরবে। তাকে সোফিয়া নিজের সাথে হাত মিলানোর অফারও দিয়েছিল, কিন্তু তালহা তার মুখের উপর সাফ সাফ বলে দিয়েছে, সে জীবন দিবে কিন্তু অন্যায় হাত দিবে না, আর না আপোস করবে। সোফিয়া জাওয়ান তাকে প্রতিদিন মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করে। তার টর্চারগুলো ভয়ঙ্কর। একদিন তার হাতে একটা চাবুক ধরিয়ে দেওয়া হয়। তার সামনে আনা হয় একটা ছোট নিষ্পাপ বাচ্চা। আর পাশে রাখা হয় এসিড ভরা একটা কন্টেইনার। সোফিয়া শান্ত গলায় বলে, নিজেকে মা তারা চিহ্ন রো, না হলে বাচ্চাটাকে অ্যাসিডে ফেলে দেব। তারপর তালহা নিজেই নিজের শরীর তারা চিহ্ন তাক্ত করে ফেলে। যতক্ষণ তার হাতে শক্তি ছিল সে নিজেকে তারা চিহ্ন রেছে, শুধু ওই শিশুটাকে বাঁচানোর জন্য। আরেকদিন তাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছিল মৃতদেহের পাশে। আরেকদিন তাকে খাবার দেওয়া হয়েছিল, কিন্তু বলা হয়েছিল, খাবারটা খেলে একজন বন্দীকে তারা চিহ্ন রে ফেলা হবে। তালহা না খেয়ে থেকেছিল। কখনো তাকে অন্ধকার ঘরে আটকে রাখা হয় দিনের পর দিন।
কখনো কানে হেডফোন লাগিয়ে মানুষের আর্তনাদের শব্দ শোনানো হয়। এই সব মানসিক নির্যাতনের মধ্যে দিয়েই দিন কাটছে তার। তালহার মতো শক্তপোক্ত পুরুষটাও ধীরে ধীরে ভেঙে পড়ছে। তালহা একটা শোকেস মুছছে ঠিক তখনই দরজাটা ক্যাক করে খুলে গেল। ভিতরে প্রবেশ করে সোফিয়া জাওয়ান। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা তাচ্ছিল্যের হাসি। সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সামনে রাখা একটা চেয়ারে গিয়ে বসে পড়ে। তার চোখ স্থির হলো তালহার দিকে। ধীরে ধীরে ব্যঙ্গ করে বলে, ওহ, এসিপি তালহা আদিল, দেশের গর্ব, তাই না? দেখো তোমাকে একটা নোংরা বন্দির মতো কাজ মুচ্ছ। তার প্রত্যুত্তরে তালহার তরফ থেকে কোনো উত্তর এলো না। সে এইসবে অভ্যস্ত, প্রথম প্রথম বলতো, পরে চুপ করে গেছে। সে মাথা নিচু করে নিজের কাজ করতেই থাকে। সোফিয়া আবার বলে, তুমি যদি সেদিন এত কৌতূহলী না হতে আজ হয়তো মুক্ত মানুষ থাকতে। কিছুক্ষণ থেমে ফের ঠোঁটে ক্রূর হাসি ঝুলিয়ে বলে, তোমাকে মারতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি চাই, তুমি নিজে এসে আমার কাছে তোমার মৃত্যুর ভিক্ষা চাও। কারণ তুমি নিজের ইচ্ছায় এখানে এসেছিলে। তোমার মৃত্যুটা যেন হয় তোমার নিজের ইচ্ছায়। তালহা এক মুহূর্তের জন্য মাথা তুলে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায়। তারপর আবার মাথা নিচু করে কাজ করতে লাগল। সোফিয়া আরও কিছুক্ষণ এটা সেটা বলে তারপর উঠে দাঁড়ায়। দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে, ভাবো, কতদিন টিকতে পারো। তারপর দরজা বন্ধ হয়ে গেল। কক্ষে নেমে এলো ভারী নীরবতা। সোফিয়া চলে যাওয়ার পর তালহার হাত থেকে কাপড়টা পড়ে যায়। সে ধীরে ধীরে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে, মাথাটা নিচু করে। যেন যুদ্ধ হেরে যাওয়া এক আহত সিংহ। কিছুক্ষণ সে এভাবেই বসে রইল। তারপর ধীরে ধীরে আবার উঠে দাঁড়ায়। কাপড়টা হাতে নিয়ে আবার শোকেস মুছতে শুরু করে। কারণ সে জানে, এই কাজটা সময়মতো শেষ না হলে, তার শাস্তি শুধু তার উপরেই পড়বে না, আরেকটা নিষ্পাপ প্রাণ হারিয়ে যাবে। রাত অনেকটাই গভীর হয়ে এসেছে। আরোরা গ্র্যান্ড প্যাভিলিয়ন এর সামনে বিশাল গেটের দুপাশে দাঁড়িয়ে আছে কয়েকটা ল্যাম্পপোস্ট। সেখানকার সাদা আলোয় চারপাশটা আধো অন্ধকার, আধো আলোর মধ্যে ডুবে আছে। হালকা ঠান্ডা বাতাস বইছে চারদিকে, কুয়াশার মতো ঠান্ডা বাতাস চারপাশে ছড়িয়ে আছে। দূরে শহরের রাস্তা ধরে মাঝে মাঝে গাড়ি চলে যাচ্ছে, তাদের হেডলাইটের আলো এক মুহূর্তের জন্য অন্ধকার কেটে আবার মিলিয়ে যাচ্ছে। প্যাভিলিয়নের ভেতরের পার্টটি এতক্ষণে থেমে গেছে। এই নিস্তব্ধ রাতের মাঝখানে দাঁড়িয়ে আছে দুজন মানুষ। প্যাভিলিয়নের গেটের কাছেই দাঁড়িয়ে আছে সানা। সানার কোলের মধ্যে নিশ্চিতভাবে ঘুমিয়ে আছে ছোট্ট আরভি। ছোট্ট বুকটা ধীরে ধীরে উঠানামা করছে। বাচ্চাটার মাথা মায়ের কাঁধে হেলান দিয়ে আছে, তার শান্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে সানার কাঁধে। সানা তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার বুকের ভেতর তীব্র অস্থিরতা। সে এভাবে আর্যের সামনে পড়বে এটা কল্পনাও করেনি। তার সামনে দাঁড়িয়ে আছে আর্যে। কয়েক মুহূর্ত আগেই সানার মুখ থেকে নিঃসৃত হওয়া সেই শব্দ, আমার ছেলে। কথাটা শোনার পর কয়েক সেকেন্ড আর্যে একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ ধীরে ধীরে নেমে এল সানার কোলের দিকে, ঘুমন্ত বাচ্চাটার উপর। তারপর আবার উঠল সানার মুখে। তার চোখে তখন এমন একটা অভিব্যক্তি যেন সে বুঝতেই পারছে না সে ঠিক কি শুনল। তার মুখে স্পষ্ট বিস্ময়, না, শুধু বিস্ময় না, এক ধরনের গভীর অবিশ্বাস। যেন তার মস্তিষ্ক এখনো কথাটা বুঝে উঠতে পারছে না। কয়েক সেকেন্ড, তারপর হঠাৎ আর যে অজান্তেই 2-3 কদম পিছিয়ে যায়, যেন কেউ তাকে ধাক্কা দিয়েছে। তার বুক দ্রুত ওঠানামা করছে। সামনের রমণীর দিকে ফাঁকা দৃষ্টি নিক্ষেপ করে বহু কসরতে কণ্ঠস্বর থেকে দুটো শব্দ বের করে, আমার ছেলে। শব্দটা যেন পুরোপুরি বের হতেও পারছে না, তাই ফিসফিস করে আবার আওড়ায়, আমার ছেলে। সানা তার মুখের দিকে বিরক্তি সূচক দৃষ্টি নিক্ষেপ করে, কণ্ঠে কঠোরতা মিশিয়ে বাক্য ছুড়ে, ও শুধু আমার ছেলে, শুধু আমার। রমণী আরভিকে আরও শক্ত করে বুকের সাথে টেনে নিল। তারপর স্পষ্ট করে ফের বলে, আপনার না, বুঝতে পেরেছেন? কিন্তু সানার বলা কথার একটুও যেন আর্যের কানে পৌঁছাচ্ছে না। চারপাশের বাতাস, শব্দ, আলো সবকিছু যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তার কাছে। তার মাথার ভেতর শুধু একটা শব্দই বারবার প্রতিধ্বনিত হচ্ছে, আমার ছেলে। শব্দগুলো যেন তার মস্তিষ্কের ভেতর ধাক্কা মারছে। তার মনে হচ্ছে যেন হঠাৎ করে তার শরীরের সব শক্তি ফুরিয়ে গেছে। পাগুলো কেমন ভারী হয়ে আসছে, যার কারণে সে নড়তে পারছে না। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি জমে উঠছে, অবিশ্বাস, ধাক্কা, শূন্যতা, আর এমন এক আবেগ যার নাম সে নিজেও ঠিক বুঝতে পারছে না। দৃষ্টি আবার নেমে আসে বাচ্চাটার দিকে, ছোট্ট মুখ, নরম চুল, মায়ের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা। হঠাৎ তার বুকের ভেতর যেন কিছু ভেঙে পড়ছে।
হঠাৎ আর্যের মনে হচ্ছে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। তার হাঁটু যেন দুর্বল হয়ে আসছে। তবুও অজান্তেই ধীরে ধীরে তার পা এগোতে শুরু করে। যেন প্রতিটা কদম তুলতে তাকে ভেতর থেকে লড়াই করতে হচ্ছে। সে সানার দিকে এগিয়ে আসে, তার চোখ এখনো সেই বাচ্চাটার উপর স্থির। কণ্ঠ ছিঁড়ে কয়েকবার খুব নিচু স্বরে শব্দ বের হয়। আমার তারা চিহ্ন তো। শব্দগুলো যেন নিজের অজান্তেই বেরিয়ে যাচ্ছে। সে আর একটু কাছে আসে, তার চোখে এখনো অবিশ্বাস আর বিস্ময়ের অদ্ভুত মিশ্রণ। যেন সে এখনো বিশ্বাস করতে পারছে না তার অংশ সানার কোলে। তার কাঁপতে থাকা হাত ধীরে ধীরে বাড়িয়ে দিল সানার কোলের দিকে। আজ তার হাত অস্বাভাবিকভাবে কাঁপছে। শুধু হাত না, তার পুরো শরীর যেন কাঁপছে। তার আঙুলগুলো স্থির থাকতে পারছে না। মনে হচ্ছে সে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে স্পর্শ করতে। যেন স্পর্শ করলেই সবকিছু ভেঙে যাবে। তার মনে হচ্ছে হয়তো সে স্বপ্ন দেখছে, হয়তো এটা সত্যি না, হয়তো এক মুহূর্ত পর সবকিছু মিলিয়ে যাবে। চোখ স্থির সেই ছোট্ট মুখের উপর। কিন্তু সেই মুহূর্তেই সানা হঠাৎ আরভিকে আরও শক্ত করে বুকের সাথে চেপে ধরে। যেন কাউকে নিজের কাছ থেকে দূরে রাখতে চাইছে। তার চোখে আবার সেই কঠিন দৃষ্টি ফিরে এল। সেই শক্ত গলায় শুধালো, আপনাকে বলছি না আমি, ও শুধুমাত্র আমার ছেলে। সে এক হাতে আরভিকে সামলে সরাসরি আর্যের চোখে চোখ রেখে তর্জনী উঁচিয়ে বলে, ওর উপর আপনার কোনো অধিকার নেই। আমি একাই ওকে বড় করেছি। ও অসুস্থ হলে রাত জেগে আমি একাই ওর পাশে বসেছি। ও ব্যথা পেয়ে কাঁদলে আমি একাই ওকে বুকে জড়িয়ে শান্ত করেছি। আজ হঠাৎ এসে বলবেন ও আপনার? না, এমনটা কখনোই হবে না। রমণী মাথা নাড়িয়ে ফের বলে, ও আমার ছেলে, শুধু আমার। কিন্তু তার বিপরীতে দাঁড়িয়ে থাকা মানব যেন কিছুই শুনছে না। আর যে এখনো হাত বাড়িয়ে আছে। তার দৃষ্টি স্থির আরভির দিকে। তার চোখে এমন এক আবেগ জমে আছে, যা শব্দে বোঝানো যায় না। তার হাত এখনো কাঁপছে, বুক ধীরে ধীরে ওঠানামা করছে। সে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। সানা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি আটকায় আর্যের বাদামি চোখজোড়ায়, আর ঠিক তখনই তার বুকের ভেতর কিছু একটা নরম হয়ে গেল। সেই কঠিন দেয়ালটা, যা সে এতক্ষণ ধরে শক্ত করে ধরে রেখেছিল, সেটা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। তার মস্তিষ্কে একের পর এক স্মৃতি ভেসে উঠতে থাকে। সানা আরভিকে ছোটবেলা থেকেই আর্যের ছবি দেখিয়ে বড় করেছে। আরভি যখন থেকে একটু বুঝতে শিখেছে প্রায় প্রতিরাতেই একটা প্রশ্ন করত, মমো, আমি আমার ড্যাডকে দেখব। ড্যাড কোথায়? কখনো ঘুমানোর আগে তার ছোট্ট হাত সানার গলা জড়িয়ে ধরে বলতো, মমো, আমি ড্যাডের কাছে যাব। সবার ড্যাড আছে, আমার ড্যাড কোথায়? সানা প্রতিবারই মেকি হাসি দিয়ে ঢেকে দিত, ছেলের কাছে সান্ত্বনা সুরে আওড়াত, আমরা দুদিন পরেই ড্যাডের সাথে দেখা করব। ড্যাড দূরে কাজে আছে, দুদিন পরই চলে আসবে। কিন্তু সেই দুদিন আর কখনো আসেনি। প্রতিবারই সে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে। নিজে অন্ধকারে বসে কেঁদেছে। আজ যদি সে আরভিকে তার বাবার সাথে দেখা না করায়, তাহলে কি সে সত্যিই তার ছেলের সাথে অন্যায় করবে না? এই ভাবনাটা তার বুকের ভেতর হঠাৎ তীব্র একটা কষ্ট উঠিয়ে দিল। সাথে আরেকটা ভাবনা তার মনে ধাক্কা খায়, আজ যদি সে এখান থেকে ভ্যালিতে ফিরে যায় তাহলে হয়তো আর্যের সাথে আর কোনোদিন তার দেখা হবে না, আর আরভিরও না। কেননা দিলরুবা খানম তাকে বলেছে যেহেতু আর্যে তাকে দেখে নিয়েছে তাই সে সত্যিটা জানার আগ পর্যন্ত থামবে না। এজন্য সানাকে আরভির সাথে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। যেখানে আর্যে যাতে না পৌঁছাতে পারে সবকিছু শেষ হওয়ার আগ পর্যন্ত। তার বুক ভারী হয়ে ওঠে। এতদিন ধরে সে নিজেকে একটা কথাই বলে এসেছে। সে ঠিক করেছে, সে ঠিক কাজ করেছে। কিন্তু সত্যি কি তাই, নাকি সে নিজের ছেলের কাছ থেকে তার বাবার অধিকার ছিনিয়ে নিয়েছে? এই প্রশ্নটা তাকে প্রতিদিন কষ্ট দিয়েছে। আজ আবার সেই প্রশ্ন সামনে দাঁড়িয়ে গেছে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, চোখের কার্নিশ বেয়ে একটা উষ্ণ জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। রাতের ঠান্ডা বাতাসে সেই ফোঁটা জল যেন ঝলসে উঠছে। সে ধীরে চোখ খুলে দৃষ্টি নিক্ষেপ করে আর্যের দিকে, যে তার সামনে এখনো কাঁপা কাঁপা হাতগুলো বাড়িয়ে রেখেছে। আর্যের চোখে এখনো সেই অবিশ্বাস, সেই তীব্র আকুলতা। যেন সে ভয় পাচ্ছে, এক মুহূর্ত পর সবকিছু হারিয়ে যাবে। সানার বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল তার সেই দৃষ্টি দেখে। শত রাগ থাকলেও মানুষটাকে যে সে অসম্ভব রকম ভালোবাসে। ধীরে ধীরে সে নিজের হাত হিলা করে আরভিকে একটু সামনে এগিয়ে দিল আর্যের বাড়িয়ে রাখা হাতের দিকে। এই মুহূর্তটা যেন থেমে গেল। আর্যের হাত এখনো অস্বাভাবিকভাবে কাঁপছে। তার আঙুলগুলো ধীরে ধীরে এগিয়ে এল। তারপর খুব সাবধানে আরভিকে নিজের কোলে তুলে নিল, যেন ভাঙা কাঁচ ধরছে, যেন একটু শক্ত হলেই সব ভেঙে যাবে। যেন এটা কোনো বাস্তব জিনিস না, একটা স্বপ্ন। তার হাত এখনো সামান্য কাঁপছে।
বাচ্চাটাকে ঠিক করে ধরতেই আরজে এক পলক নিচে তাকায়, আর সেই তাকানোতেই তার দৃষ্টি স্থির হয়ে গেল। তার চোখে হঠাৎ বিস্ময় খেলে যায়, কেননা তার কোলে থাকা ছোট্ট মুখটার দিকে তাকিয়ে তার মনে হচ্ছে সে নিজের প্রতিচ্ছবি দেখছে। একদম হুবহু তার মতো, নরম চুলগুলো কপালে পড়ে আছে, চোখের গড়ন, ঠোঁটের আকার। এমনকি ঘুমন্ত মুখের সেই শান্ত অভিব্যক্তিটাও সবকিছু যেন তারই ছোট্ট সংস্করণ। আরজের বুকের ভেতর হঠাৎ কেঁপে ওঠে। সে একটা ফাঁকা ঢোক গিলে, কিন্তু আশ্চর্য, আজ যেন সেই ঢোক গিলতেও তার কষ্ট হচ্ছে। গলার ভেতর শব্দ আটকে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে তার বুক চেপে ধরেছে। আরজে অবিশ্বাসের সুরে ফিসফিস করে আওড়ায়, এটা আমার তারা চিহ্ন তো। সামনের রমণীর কণ্ঠস্বর থেকে ছোট করে বের হয়, হুম। আরজে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, এই নিষ্পাপ ফুলটা, এই ছোট্ট মুখটা, এই শান্ত নিঃশ্বাস, তার তারা চিহ্ন তো, তার অংশ। এই সত্যিটা যেন তার ভেতরের সবকিছু উল্টে দিচ্ছে। ঠিক তখনই আরভি একটু নড়েচড়ে ওঠে। ঘুমের ভেতরেই তার চোখ দুটো আধখোলা হয়ে অস্পষ্টভাবে সামনে থাকা মুখটার দিকে তাকায়। তার চোখ পুরোপুরি খোলা না, তবু যেন কোনো অচেনা অথচ নিরাপদ উষ্ণতা তাকে ঘিরে ধরেছে। পর মুহূর্তেই ছোট্ট দুই হাত ধীরে ধীরে উঠে আসে। সে দুহাতে আরজের গলা জড়িয়ে ধরে। তারপর খুব স্বাভাবিকভাবে মাথাটা এনে রাখল আরজের কাঁধে। তার ছোট্ট হাতটা অজান্তেই আরজের শার্টের পিছনের কাপড় আঁকড়ে ধরে। এই স্পর্শে আরজের বুকের ভেতর যেন কিছু বিস্ফোরিত হলো। আর এক মুহূর্তের মধ্যেই আরভি আবার ঘুমিয়ে পড়ে। আরজে স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাটাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে। তার চোখে তখন আর কোনো সন্দেহ নেই, শুধু অবিশ্বাস্য এক আবেগ, যেন সে জীবনে প্রথমবার শ্বাস নিচ্ছে। তার কণ্ঠস্বর থেকে খুব নিচু স্বরে বের হয়, আমার ছেলে। ঠান্ডা আবহাওয়ার দরুন আরভি আরও একটু নিজের বাবার বুকের ভিতর মিয়ে গেল। সঙ্গে সঙ্গে আরজে আরও জোরে চেপে ধরে আরভিকে নিজের সাথে, যেন একটু আলগা করলেই এই মুহূর্তটা হারিয়ে যাবে। যেন সবকিছু মিলিয়ে যাবে। তার এখনো মনে হচ্ছে এটা একটা স্বপ্ন, একটা নরম, অবিশ্বাস্য স্বপ্ন। আর যদি সে চোখ পিটপিট করে, তাহলে হয়তো এই স্বপ্নটা ভেঙে যাবে। ভাঙা কাচের মতো ফাটল ধরে সবকিছু টুকরো টুকরো হয়ে যাবে। সে যেন নিঃশ্বাস আটকে ধরে আছে, বাচ্চাটাকে বুকে চেপে ধরে। হঠাৎ তার মাথার ভেতর একটা শব্দ ধাক্কা দিল, বাবা। শব্দটা যেন ধীরে ধীরে তার ভেতরে ছড়িয়ে পড়ছে। সে বাবা, এই ছোট্ট মানুষটার বাবা। শব্দটা কতটা ভারী, কতটা গভীর, কতটা দায়িত্বে ভরা। সে আবার আরভিকে শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই তার কাপা হাতটা ধীরে ধীরে আরভির পিঠে এসে থামে নরমভাবে। আর অদ্ভুতভাবে যেই মুহূর্তে তার হাত বাচ্চাটার পিঠ ছুঁয়েছে, তার হাতের কাঁপুনি থেমে যায়। যেন এই ছোট্ট শরীরটা তাকে স্থির করে দিয়েছে। যেন এই স্পর্শ বলছে, সবকিছু সত্যি। আরজের চোখ ধীরে বন্ধ হয়ে আসে। কণ্ঠ থেকে ফিসফিস করে বের হয়, আমি এতদিন জানতামই না তুমি আছো। তুমি আমার ছেলে। সে একটু থেমে একটা গভীর শ্বাস নিয়ে ফের বলে, আমার জীবনের সবচেয়ে বড় সত্য। কিছুক্ষণ সে নীরবে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে পাভিলিয়নের ভেতরের দিকে হাঁটতে শুরু করে। তার বুকের সাথে এখনো শক্ত করে জড়িয়ে আছে আরভি। সে কয়েক কদম এগিয়ে তারপর হঠাৎ থেমে যায়, ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকায়। সানা এখনো দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি স্থির আরজের উপর। আরজে মুখ ফুটে কিছু বলল না। কিন্তু তার সেই দৃষ্টিতেই স্পষ্ট সে তার জন্য অপেক্ষা করছে। রমণী সেটা বুঝে এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আর কোনো কথা না বলে সে এগিয়ে গিয়ে আরজের পাশে এসে দাঁড়ায়। তারপর দুজন একসাথে হাঁটতে শুরু করে আরোরা গ্র্যান্ড প্যাভিলিয়নের ভেতরের দিকে। রাতের নীরবতার মধ্যে একজন বাবা প্রথমবার নিজের ছেলেকে বুকে নিয়ে হাঁটছে। আরোরা গ্র্যান্ড প্যাভিলিয়নের বড় কাচের দরজাটা ধীরে বন্ধ হয়ে গেল। ভেতরের আলোয় কিছুক্ষণ দেখা গেল আরজে বুকে শক্ত করে জড়িয়ে রেখেছে আরভিকে, আর তার পাশে নীরবে হাঁটছে সানা। তারপর তারা ধীরে ধীরে লবির গভীরে মিলিয়ে গেল। বাইরের রাত আবার আগের মতো নীরব হয়ে উঠল। ঠিক তখনই প্যাভিলিয়নের সামনে অদূরে দাঁড়িয়ে থাকা একটা কালো গাড়ির হেডলাইট হঠাৎ জ্বলে ওঠে। আলোটা কয়েক সেকেন্ডের জন্য গেটের সামনে পড়ে আবার স্থির হয়ে গেল। গাড়িটার ভেতরে বসে আছে সারহাদ চৌধুরী। তার মুখে আলো পোড়াতেই স্পষ্ট দেখা যাচ্ছে চোখের কোণ চিকচিক করছে। সে অনেকক্ষণ ধরেই এখানে আছে। আরও অনেক আগেই এসেছে। যখন সানা ফোন করেছিল সে তখনই ঝড়ের বেগে হাই স্পিডে ড্রাইভ করে চলে এসেছিল তাকে নিতে। কিন্তু গাড়ি থেকে বের হয়নি। যখন সে দূর থেকে আরজেকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, তখন সে নীরবে গাড়ির হেডলাইট নিভিয়ে দিয়েছিল। আর সেখানেই বসেছিল। সে দেখতে চেয়েছিল সানা কি করে। সাথে মনে মনে নিয়েছিল এক কঠিন সিদ্ধান্ত।
সানা যদি আজ আরজেকে ছেড়ে আসে তাহলে সে নিজেই সানাকে আর কোনোদিনও আরজের কাছে যেতে দিবে না। কিন্তু না, সানা আসল না, তার সানাম একবারের জন্যও তার দিকে আসেনি। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সে যেন নিজের মনেই বলে, আমি জানতাম। তার চোখ স্থির সেই দরজার দিকে যেখানে একটু আগে সানা ঢুকেছে। তার আঙুলগুলো স্টিয়ারিং এর উপর আলতো টোকা দিচ্ছে। সে নিচু গলায় ফিসফিস করে, একদিন না একদিন আরজে সব জানবেই। আর সেদিন সে আবারও আমার সানামকে নিয়ে নেবে। কিছুক্ষণ সে চুপ করে রইল। তার ঠোঁটের কোণের হাসিটা ধীরে ম্লান হয়ে যায়। তার চোখের ভেতর অন্যরকম একটা ছায়া নেমে আসে। সে খুব আস্তে বলে, না, আমার কিভাবে? সে নিজের কথাতেই হালকা মাথা নাড়িয়ে বলে, সানাম তো কোনোদিনও আমার ছিল না। গাড়ির ভেতর ভারী নিস্তব্ধতা নেমে এলো। দূরে রাতের বাতাসে কোনো পাতা নড়ল। সারহাদ ধীরে চোখ বন্ধ করে, তার মাথায় একের পর এক স্মৃতি ভেসে উঠছে। মিসেস দিলরুবা খানম সানার প্রায় সব তথ্য পৃথিবী থেকে মুছে ফেলেছিলেন। কিন্তু সব না, কিছু কিছু জায়গায় তখনও চিহ্ন ছিল। আর সেই চিহ্নগুলো সারহাদ নিজেই মুছে দিয়েছিল। কারণ সে জানত, আর্যের লোকেরা থামবে না, তারা খুঁজবে। আর সত্যিই একসময় আর্যের লোকেরা চায়নাতেও পৌঁছে গিয়েছিল সানাকে খুঁজতে। সেই লোকেদের পথ ঘুরিয়ে দিয়েছিল সারহাদ। সে অনেক চেষ্টা করেছে, অনেক কিছু করেছে, শুধু একটা জিনিস ঠেকানোর জন্য, ভাগ্য। কিন্তু সে জানত, ভাগ্যকে কখনোই পুরোপুরি ঠেকানো যায় না। হ্যাঁ, যদি সানা আর্যের কাছে যেতে চাইতো তাহলে সে কখনো আটকাতো না, কিন্তু সানা না চাওয়া পর্যন্ত সে নিজের চেষ্টা চালিয়েছে। সে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ আবার সেই দরজার দিকে গেল, যেখানে সানা কয়েক মুহূর্ত আগে ঢুকেছে। তার ঠোঁটের কোণে আবার সেই তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে, কিন্তু এবার সেই হাসির ভেতর জমে আছে দীর্ঘ দিনের ক্লান্তি। সে খুব নিচু গলায় ফিসফিস করে বলে, কি আশ্চর্য, তাই না? যে মানুষটা কোনোদিনই আমার ছিল না, তাকে হারানোর ভয়েই বারবার কেঁপে ওঠে আমার বুক। অধিকার ছিল না, তবু হারানোর যন্ত্রণা কেন এত সত্যি হয়ে ওঠে? কেন মনে হয়, তুমি চলে গেলে আমার ভেতরের একটা পৃথিবী ভেঙে পড়ে? কিছুক্ষণ সে নীরব বসে রইল, যেন নিজের জীবনের হিসাব মেলাচ্ছে। না, প্রাপ্তির খাতায় বরাবরের মতো শূন্যই ভেসে উঠছে। তারপর খুব আস্তে বিড়বিড়ায়, সানাম, ডু ইউ নো, এই পৃথিবীতে লাখে মাত্র একজন মানুষ তার সত্যিকারের ভালোবাসাকে পায়। বাকিরা শুধু দূর থেকে দেখে, হাসির আড়ালে নিজের ভাঙন লুকিয়ে বাঁচে। সেই একজন তুমি। আর বাকিদের ভিড়ে আমি শুধু আরেকটা নীরব নাম, যার বুকের ভেতরটা প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। সে বুঝতেই পারল না কখন এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছে তার চোখের কার্নিশ বেয়ে। সে আবার তাকায় সেই দরজার দিকে। ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত কাচের দরজা দিয়ে ভেতরের আলোয় সানার ছাটুকুও আর দেখা যায় না। ধীরে ধীরে সবকিছু মিলিয়ে গেল, লবি ফাঁকা, দরজা নিঃশব্দ। রাত আবার আগের মতো নিস্তব্ধ। তারপর লবি থেকে দৃষ্টি ফিরিয়ে আনে। এক মুহূর্তে চোখ বন্ধ করে নিজের মাথাটা সিটে এলিয়ে দিয়ে বিড়বিড়ায়, আমার ভাগ্যের সুখটুকু তুমি নিয়ে নাও। তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে বাঁচো। তোমার হাসিটা যেন কখনো ম্লান না হোক। কারণ সেই হাসিটাই তো ছিল আমার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। আমি দূর থেকেই দেখব, তোমার সুখের ভেতরেই নিজের বেঁচে থাকার অজুহাত খুঁজে নেব। সারহাদ কিছুক্ষণ স্থির বসে রইল। তারপর ধীরে মাথাটা এগিয়ে এনে গাড়ির হেডবোর্ডে ঠেকাল। কতক্ষণ সে এভাবেই বসে রইল সে নিজেও জানে না। হয়তো কয়েক মিনিট, হয়তো আরও বেশি। তারপর ধীরে মাথা তুলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্টিয়ারিং এর উপর হাত রেখে গাড়ির ইঞ্জিন স্টার্ট দেয়। বেইমান চোখ দুটো ঘুরে ফিরে আবারও সেদিকে গিয়ে থামে। মনে মনে ভাবছে, হয়তো সানাম এখনই বেরিয়ে আসবে। হ্যাঁ, আর একটু পরেই আসবে তার কাছে, তাকে আবার সারাত বলে ডাকবে। কিন্তু না, সময় গড়িয়ে যায়, সানাম আর আসে না। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা তিক্ত হাসি ফুটে ওঠে। নিচু স্বরে বলে, হ্যাঁ, নিজেকে বোঝাব, এই দূরত্বটাই আমাদের নিয়তি। শুধু মাঝে মাঝে, এক পলকের জন্য তোমাকে দেখার সুযোগ দিও। কারণ তুমি না থাকলে এই পৃথিবীটা আমার কাছে বড় নির্জন হয়ে যায়। ট্রাস্ট মি, আমি তোমার কাছে কিছু চাইব না, না কোনো অধিকার, না কোনো প্রতিশ্রুতি। শুধু এতটুকু, যাতে দূর থেকে দেখে বলতে পারি, নিজের মনকে বোঝাতে পারি, হ্যাঁ, সে ভালো আছে। কারণ তুমি যদি ভালো থাকো, তাহলেই হয়তো আমার এই ভাঙা বুকটা আরেকটা দিন বেঁচে থাকার সাহস পাবে। সারহাদের ঠোঁটের কোণে হঠাৎ একটা অদ্ভুত ভাঙ্গা হাসি ফুটে ওঠে। আর যদি কোনোদিন আমাকে আর না দেখো, তবু মনে রেখো, পৃথিবীর কোথাও একটা মানুষ ছিল, যে নিঃশব্দে তার পুরো জীবনটা তোমাকে ভালোবেসে কাটিয়ে দিয়েছে। কালো গাড়িটা ধীরে ধীরে সামনে এগোতে শুরু করে।
প্যাভিলিয়নের আলো পিছনে পড়ে রইল। রাতের অন্ধকার রাস্তার ভেতর গাড়িটা মিলিয়ে গেল। আর পিছনে রয়ে গেল এক মানব, যে নিজের ভালোবাসাকে ছেড়ে দিয়েও তার সুখের জন্যই প্রার্থনা করে। আরোরা গ্র্যান্ড প্যাভিলিয়নের উপরের তলাটা তখন সম্পূর্ণ বদলে গেছে। কয়েক মিনিট আগেও যেখানে নিস্তব্ধতা ছিল, এখন সেখানে অদৃশ্য এক সুরক্ষার বলয় তৈরি হয়েছে। পুরো ফ্লোর জুড়ে ছড়িয়ে পড়েছে আর্যের সিকিউরিটি গার্ডরা। করিডোরের দুই মাথায় দুজন করে দাঁড়িয়ে আছে। কেউ কেউ ওয়াকিটকিতে নিচু গলায় কথা বলছে, কেউ দরজার লক আবার চেক করছে। সবকিছু এমনভাবে সাজানো হয়েছে যেন এই তলার ভেতর দিয়ে একটা বাতাসও অনুমতি ছাড়া ঢুকতে না পারে। কারণ এই ফ্লোরে এখন আছে আর্যের সবচেয়ে বড় দুর্বলতা। আর্যে সেটা খুব ভালো করেই জানে। তাই ভেতরে ঢোকার সাথে সাথেই সে জ্যাকার কাইলিনকে নির্দেশ দিয়েছিল পুরো ফ্লোর আবার নতুন করে সিকিউর করতে। তারা এক মুহূর্তও দেরি করেনি। সব গার্ডদের অ্যালার্ট করে দিয়েছে। প্রতিটা দরজা, প্রতিটা জানালা, প্রতিটা ক্যামেরা সব আবার চেক করা হচ্ছে। কারণ আর্যে তার শত্রুদের খুব ভালো করেই চেনে। আর সে এক মুহূর্তের জন্যও চায় না তার অংশটার উপর কোনো বিপদ নেমে আসুক। সবকিছু হচ্ছে খুবই নিঃশব্দে, কেননা আর্যে আগেই বলে দিয়েছে একটা পিনপতন শব্দেও যদি তার ছেলের ঘুম ভেঙে যায় তাহলে তাকে সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তার এমন আদেশের বিপরীতে সবাই যেন এখন পাও ফেলছে খুব সাবধানে যেন কোন আওয়াজ না সৃষ্টি হয়। নিজের রুমের ভেতরে দাঁড়িয়ে আছে আর্যে। তার কোলে এখনো ঘুমিয়ে আছে ছোট আরভি। সে ধীরে ধীরে বাচ্চাটাকে নিয়ে বিছানার দিকে গেল। বিছানার উপর রাখা নরম কুশনের উপর খুব সাবধানে তাকে শুইয়ে দিল। এতটা সাবধানে যেন কাচের কোনো জিনিস রাখছে। আরভি একটু নড়ে, তারপর আবার শান্ত হয়ে গেল। ঘুমন্ত মুখটা আলোয় একদম নিষ্পাপ দেখাচ্ছে। ছোট্ট বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। আরজে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি হচ্ছে না, সে তাকিয়ে আছে ভ্রূক্ষেপহীন। মনে হচ্ছে সে এখনো বিশ্বাস করতে পারছে না। সবকিছু যেন খুব দ্রুত ঘটেছে। কয়েক ঘন্টা আগেও তার জীবনে এই বাচ্চাটা ছিল না। আর এখন তার সামনে শুয়ে আছে তার সন্তান, তার নিজের তারা চিহ্নিত। তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জমে আছে। সে ধীরে নিঃশ্বাস ফেলে আঙুলগুলো অজান্তেই এগিয়ে গিয়ে আরভির চুলে আলতো করে ছুঁয়ে গেল। যেন আবারও নিশ্চিত হতে চাইছে এটা সত্যি, স্বপ্ন না। ঠিক তখনই রুমের দরজার কাছে কয়েকটা বুটের শব্দ হলো। আরজে ধীরে মাথা তুলে তাকায়, নজরে আসে দরজার সামনে দাঁড়িয়ে আছে এসপি, ঈশানী, জ্যাক ও কাইলিন। এসপি ওই সময় যায়নি সানার হাজারটা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সানিতাকে বলে তার পিছু পিছু এসেছিল। সে কিভাবে এই মেয়েটাকে একা ছেড়ে দিবে? সে দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখেছে, আরভিকে কোলে নেওয়া, আর্যের মুখের সেই অবিশ্বাস সব। সে মনে মনে এটাও ভেবে নিয়েছিল, যদি এই জাউরা কোন কারণে আরভিকে নিয়ে কটকটিকে সন্দেহ করে সাথে সাথে সে গিয়ে 2-4টা পাঞ্চ বসাবে আগে। কিন্তু না, আর্যের চোখে সে এক মুহূর্তের জন্য কোন সন্দেহ দেখেনি। তাই সে কিছু না বলে ঈশানীকেও কল করে ডেকেছে। ঈশানীও দ্রুত চলে এসেছে। এখন সবাই দাঁড়িয়ে আছে দরজার সামনে। কিন্তু কেউ কোনো কথা বলছে না। ঘরের ভেতর একটা নীরবতা ছড়িয়ে আছে। আরজে ধীরে ঘুরে দাঁড়ায়, তার দৃষ্টি গিয়ে থামে সানার উপর, যে বিছানার পাশে দাঁড়িয়ে আছে নিজের ছেলের দিকে তাকিয়ে। কিন্তু আরজের দিকে দৃষ্টি পড়তেই সে মুখটা সামান্য ঘুরিয়ে নিল। তারপর আর চোখে আবার তাকায় আরজের দিকে। ঘরের ভেতর কয়েক সেকেন্ড নীরবতা রইল। তারপর হঠাৎ আরজে এগিয়ে আসে। এক মুহূর্তের জন্যও কিছু না বলে সে সোজা সানার সামনে এসে দাঁড়ায়। রমণী অবাক হয়ে তার দিকে তাকায়। আরজের চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। পরের মুহূর্তেই সে একটানে সানাকে কোলে তুলে নিল। সবকিছু এত দ্রুত ঘটল যে কেউ কিছু বুঝে উঠতে পারল না। সানা হঠাৎ ভারসাম্য হারিয়ে আরজের গলা জড়িয়ে ধরে অবাক হয়ে বলে, আপনি কি করছেন? কিন্তু বাকিটা শেষ করার আগেই আরজে তাকে শক্ত করে ধরে ফেলে। তার চোখে তখন অদ্ভুত তারা চিহ্নগুণ। সানার বিপরীতে তার পক্ষ থেকে একটা শব্দও এলো না। সে সোজা দরজার দিকে হাঁটতে শুরু করে। ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এসপি ভ্রু কুঁচকে তাকায়, আর ঈশানী নিঃশব্দে শ্বাস আটকে তাকিয়ে আছে আরভির দিকে। আরজে তাদের পাশ দিয়ে হেঁটে সামনে এগিয়ে যায়। তবে দরজার সামনে থেমে পিছন না ফিরেই রুক্ষ স্বরে আদেশ ছুড়ে, এই ফ্লোর এখন থেকে বন্ধ। যদি ওর গায়ে একটা আঁচড়ও লাগে তাহলে এই করিডোরটাই কবরস্থানে পরিণত হবে। তারপর আর কাউকে কিছু বলতে না দিয়ে করিডোরে বেরিয়ে সোজা পাশের একটা রুমের দিকে যায়। আরজে ভেতরে ঢুকেই দরজাকে ঠাস করে লাগিয়ে দিল। বাংলাদেশে তখন প্রায় রাতের শেষ ভাগ চলছে। শহরের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। রাস্তাগুলো ফাঁকা হয়ে এসেছে। মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে।
কিন্তু ঘুমন্ত পৃথিবীর মধ্যেও সিআইডি ব্যুরো একটা তলা এখনো জেগে আছে। একটা রুমের দরজার ফাঁক দিয়ে আলো বেরিয়ে আসছে। ভিতরে বসে আছে এসিপি সিতারা আদিল। তার সামনে থাকা বড় কাঠের ডেস্কের ওপর ছড়িয়ে আছে অসংখ্য কাগজ, ফাইল, ক্রাইম রিপোর্ট, ম্যাপ, পুরনো ডকুমেন্ট, ফটোগ্রাফ। কিছুতে লাল মার্কার দিয়ে দাগ টানা, কিছুতে প্রশ্নবোধক চিহ্ন। রমণীর চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, মনে হচ্ছে বহুদিন ঘুম হয়নি। সে চুপ করে বসে আছে চেয়ারে হেলান দিয়ে। তার আঙুলের মাঝে একটা পুরনো ছবি ধরা। ছবিটাতে দুজন হাসি দিয়ে দাঁড়িয়ে আছে, একজন সে নিজে, আর পাশে দাঁড়িয়ে হাসছে তার বড় ভাই তালহা আদিল। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে। অজান্তেই চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রুজল। সে হাত দিয়ে তা মুছে ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল। 6 বছর, পুরো 6 বছর হয়ে গেছে। এই 6 বছরে সে কি করেনি? সে দেশের প্রতিটা বড় শহরের পুলিশ স্টেশনে খোঁজ করেছে, ইমিগ্রেশন রেকর্ড চেক করেছে, বন্দর আর এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ ঘেটেছে। পুরনো ফোন রেকর্ড, ব্যাংক ট্রানজাকশন, সবকিছু বের করেছে, গোপনে আন্ডারওয়ার্ল্ডের ইনফরমারদের সাথেও যোগাযোগ করেছে, মাঝরাতে অচেনা বন্দর এলাকায় গিয়ে দাঁড়িয়েছে, শুধু কোনো একটা নাম শোনার আশায়। সিতারা আন্তর্জাতিক ক্রাইম ডাটাবেসও ঘেটেছে, ইন্টারপোল পর্যন্ত ফাইল পাঠিয়েছে, পাসপোর্ট ডাটাবেসে খুঁজেছে, নকল আইডেন্টিটি, ফেক পাসপোর্ট সব সম্ভাবনা যাচাই করেছে। কিন্তু কোথাও তালহার নাম নেই আর না মানুষটা। একটা মানুষের যেন হঠাৎ করে পৃথিবী থেকে মুছে যাওয়া সম্ভব। কোনো ক্লু নেই, কোনো ট্রেস নেই, কোথায় গেল সে? বেঁচে আছে, নাকি? এই প্রশ্নটা ভাবতেই সিতারা চোখ বন্ধ করে নিল। এবার অঝরে গড়িয়ে পড়ছে অশ্রুজল। না, সে কখনো এইটা ভাবতে চায় না। তালহা শুধু তার ভাই না, সে তার জীবনের সবচেয়ে বড় ভরসা ছিল। আর সেই মানুষটাই হঠাৎ একদিন গায়েব হয়ে গেল। সবচেয়ে বড় সমস্যা হলো তালহা যে কেসটা নিয়ে কাজ করছিল, সারহাদের বাবা ও দাদার তারা চিহ্ন নিদের নিয়ে তার সব তথ্য তার কাছেই ছিল, সব নোটস, সব প্রমাণ যা যা সে কালেক্ট করতে পেরেছে, সব গোপন ফাইল। সিতারা সেই কেসটা এগিয়ে নিতে পারছে না। কারণ পাজলের অর্ধেক অংশটাই নেই। সে হতাশ হয়ে কপালে হাত চাপা দেয়। মনে হয় যেন মাথাটা ফেটে যাবে। ঠিক তখনই তার মাথায় আবার ভেসে ওঠে সেই দিনের স্মৃতি, 6 বছর আগের দিনটা। সেদিন সিতারা গিয়েছিল গিনিতে, তারপর তাকে শহরের বাইরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে 1 মাসের জন্য, সেখান থেকে ফিরেই আর তার ভাইকে সে খুঁজে পায়নি। তার গিনিতে যাওয়ার উদ্দেশ্য ছিল একজন মানুষের সাথে দেখা করা। সারহাদ চৌধুরী। সে যখন সেই বিশাল কম্পাউন্ডের ভেতরে ঢুকেছিল, প্রথমবার দূর থেকে সারহাদকে দেখেই তার বুকটা হঠাৎ কেঁপে উঠেছিল। কেননা তার চোখের সামনে ভেসে উঠেছিল বহু পুরনো স্মৃতি। কলেজ জীবনের কথা, তখন সে ছিল শুধু একজন সাধারণ মেয়ে। আর দূর থেকে সে মাঝে মাঝে তাকিয়ে দেখত একজন ছেলেকে, যে ছিল চুপচাপ, নির্লিপ্ততা, সবসময় একা, সে আর কেউ না, সারহাদ। ক্লাসের কেউই তার সাথে ঠিকমতো কথা বলতে পারত না, তার কোনো বন্ধু ছিল না। কেউ বন্ধুত্ব করতে চাইলে সে নিজেই দূরে সরে যেত। যখন সবাই আড্ডা দিতে ব্যস্ত থাকত, তখন সারহাদ একা একা বসে ওই আকাশটার দিকে চেয়ে থাকত, আর অদূরে দাঁড়িয়ে থাকা এক কিশোরীও নিঃশব্দে তাকিয়ে থাকত। সারহাদ স্বরাষ্ট্রমন্ত্রীর নাতি হওয়ার দরুন তার চারপাশে সবসময় নিরাপত্তা ছিল। কলেজ ক্যাম্পাসের বাইরে প্রায়ই কালো গাড়ি দাঁড়িয়ে থাকত, সিকিউরিটি গার্ডরা ছায়ার মতো তাকে ঘিরে রাখত। কিন্তু তবুও সেই মানবের চোখে সবসময় একটা অদ্ভুত নিঃসঙ্গতা ছিল। সিতারা মাঝে মাঝে দূর থেকে তাকিয়ে দেখত তাকে। কেন জানি তার চোখে সেই নিঃসঙ্গতা দেখে তার মায়া হতো। কখনো কথা বলেনি, কখনো পরিচয়ও হয়নি, শুধু দূর থেকে দেখেছে এক পুরুষকে, যে সবসময় নিজের চারপাশে অদৃশ্য একটা দেয়াল তুলে রাখত। সারহাদ কোন দিকে না তাকিয়ে সোজা নিজের কেবিনে চলে যায়। একজন স্টাফের ডাকে সিতারার ভ্রম ছুটে যায়। সে ধীর কদমে এগিয়ে যায় সারহাদের কেবিনের দিকে। দরজায় নক হতেই সারহাদ একবারও মাথা তোলে না, শুধু শান্ত গলায় বলে, কাম ইন। দরজা খুলে ভেতরে ঢোকে এসিপি সিতারা আদিল। সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে তাকিয়ে থাকে সামনের মানুষটার দিকে তাকিয়ে। বহু বছর আগের সেই কলেজের ছেলেটা এখন একেবারে অন্য মানুষ দেখাচ্ছে তাকে, আরও কঠিন, আরও নিঃসঙ্গ, আরও দূরের। রমণীর বুকের ধুকপুকানি যেন হঠাৎ করেই বেড়ে গেল। সে অজান্তেই একটা শুকনো ঢোক গিলে। তারপর নিজের ভেতরের সব অনুভূতি শক্ত করে বন্ধ করে দেয়। এখানে সে এসেছে একজন অফিসার হিসেবে, পুরনো স্মৃতি নিয়ে নয়। আর সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে তার কলেজের সেই নিঃসঙ্গ স্বাদ নয়। সে এখন সারহাদ চৌধুরী।
একজন ক্ষমতাবান মানুষ, আর হয়তো একজন অপরাধীও। সিতারা ধীরে ধীরে এগিয়ে যায় তার দিকে। সারহাদ তখনও নিচের দিকেই তাকিয়ে হালকা গলায় বলে, টেক আ সিট, মিস আদিল। সিতারা কিছু না বলে সামনে চেয়ারে বসে। তার চোখ বারবার আটকে যাচ্ছে সারহাদের মুখে। মনে হচ্ছে যেন সে মানুষটাকে পড়ার চেষ্টা করছে, কিন্তু সারহাদের মুখে কোনো অনুভূতি নেই। একটা দীর্ঘ শ্বাস নিয়ে সিতারা নিজেকে সামলে নেয়। তারপর ফাইল খুলে বলে, মিস্টার সারহাদ চৌধুরী, গত সপ্তাহের মিস্টার ওয়াসিম হায়দারের সেক্রেটারির খুতারা চিহ্নের ঘটনাটা নিয়ে আমরা তদন্ত করছি। সারহাদ এবার ধীরে মাথা তোলে, নিরেট দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা স্বরে আওড়ায়, দ্য মার্ডার হ্যাজ নাথিং টু ডু উইথ মি। সিতারা চোখ সরু করে তাকায়। ঘটনাস্থলের কাছেই আপনার কোম্পানির ওয়্যারহাউস। সেই রাতে আপনার কয়েকজন লোকও সেখানে ছিল। ওয়্যারহাউসটা লিজে দেওয়া। ওই রাতে কে ছিল, কে ছিল না, আমি প্রতিটা শ্রমিকের তালিকা রাখি না। ঘটনার রাতে আপনি কোথায় ছিলেন? ঢাকায়। কার সাথে? নিজের সাথে। সিতারা থতমত খেয়ে গেল, এ কেমন উত্তর, নিজের সাথে। তারপর আবারও প্রশ্ন ছুড়ে, কেউ প্রমাণ দিতে পারবে? আমি কারো কাছে হিসাব দিই না, মিস আদিল। সিতারা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে তার দিকে। তারপর ফাইল বন্ধ করে অন্য প্রশ্নে যায়। আপনার বাবা আর দাদার ব্যাপারে জানতে চাই। সারহাদের চোখে খুব সামান্য একটা ছায়া নড়ে ওঠে। কণ্ঠ আগের মতো রেখেই শুধায়, তারা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সিতারা সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে, আমরা ওই অ্যাক্সিডেন্টের কোনো অফিসিয়াল রিপোর্ট পাইনি। তাহলে হয়তো ভালো করে খুঁজেননি, আরেকবার খুঁজে দেখুন। ঘরের মধ্যে আবার কয়েক সেকেন্ড নীরবতা নেমে আসে। সিতারা বুঝতে পারছে, এই মানুষটা ইচ্ছা করেই তাকে দেয়ালে ঠেকাচ্ছে। হঠাৎ ভাবনার মধ্যে একটা বিষয় খেলে গেল, কেননা একটা পরীক্ষা করা যাক। সে হঠাৎ কথার মাঝেই বলে ওঠে, মিস্টার সাদ, আপনি কি? শব্দটা বের করে আবার নিজেই ইচ্ছা করে থেমে যায়। সারহাদ তখন নিচের দিকে তাকিয়েছিল। সিতারা তাড়াতাড়ি বলে, সরি, মিস্টার সারহাদ চৌধুরী। সেই সূক্ষ্ম দৃষ্টিতে তাকায়, কিন্তু না, সারহাদের মুখে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সে যেন কিছুই শোনেনি। সিতারার বুকটা হালকা কেঁপে ওঠে। তার মানে, সে তাকে চিনতে পারেনি? সিতারা নিজের ফাইল গুছিয়ে নেয়। কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। সারহাদের তরফ থেকে কোনো জবাব আসে না। সে আবার নিচের ফাইলের দিকে তাকিয়ে থাকে। সিতারা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা জমে উঠেছে। সে ঘুরে দরজার দিকে হাঁটা শুরু করে। মনে হচ্ছে যেন একটা পুরনো স্মৃতির দরজা নিঃশব্দে বন্ধ হয়ে গেল। তার এত বছরের অপেক্ষার কি হবে? সে দরজার হাতলে হাত রাখতেই পিছন থেকে আসে গম্ভীর পুরুষালী স্বর, মানুষের চোখ পড়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সিতারার পা থেমে যায়। ধীরে ধীরে পিছনে তাকায়। সারহাদ তখনও চেয়ারে বসে, কিন্তু এবার তার চোখ সোজা সিতারার দিকে। সে ফের বলে, তবুও আমি মানুষের চোখ পড়তে পারি। তাই একটা পরামর্শ দিই, এসিপি সিতারা আদিল, কারো জন্য অপেক্ষা করবেন না। সিতারার চোখ বড় হয়ে যায়। তার বুকের ভেতর হঠাৎ ধাক্কা লাগে। তার মানে, সারহাদ তাকে চিনেছে পেরেছে। সিতারা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে তার দিকে। সারহাদ দৃষ্টি ফিরিয়ে নিচের দিকে তাকিয়ে আওড়ায়। অপেক্ষা তখনই সুন্দর, যখন তার শেষ প্রান্তে পূর্ণতা থাকে। নয়তো অপেক্ষা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। রুমে আর কোন শব্দ হলো না। সিতারা কিতকাল তাকিয়ে থেকে তারপর কিছু না বলে দরজা খুলে বেরিয়ে যায়। কিন্তু বেরিয়ে যাওয়ার সময় তার মনে শুধু একটা কথাই ঘুরতে থাকে, সারহাদ চৌধুরী তাকে ভুলে যায়নি। আর যে সানাকে নিয়ে যাওয়ার পর কক্ষে ভারী নীরবতা নেমে এলো। তবে তা স্থায়ী হলো মাত্র কয়েক ন্যানোসেকেন্ড। কেননা এসপি বেশ ভালো মতো বুঝতে পারছে, আর যে হুমকিগুলো তাকে দিয়ে গেছে, মানে যাওরা বাপ হওয়ার পরও তার পিছু ছাড়বে না। তাই সে দাঁত কিরমির করে বলে, সাতারা চিহ্ন লাজাওরা, বুঝলাম বাপ হওয়ার আনন্দে আছিস। তাই বলে বউয়ের সাথে আলাদা করে উৎসব মানাতে হবে, একটু লজ্জা টজ্জা আছে ওর? না, সবকিছু ছুটি দিয়ে দিয়েছে। তার বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা কাইলিনের সহ্য হলো না কথাটা। এই 2 দিনের পুচকে তার বসকে নিয়ে এত বড় কথা বলছে। তাই সেখান থেকে চোখ গরম করে বলে, এই পুচকে বসকে নিয়ে। তার বাক্য সম্পন্ন করার আগেই তাকে হাত উঁচিয়ে থামিয়ে দিল এসপি। ব্যাস, তুই চাইনিজ সান্ডা, এখানে একদম নাক গলাবি না। যখন কথা হয় বড়দের ব্যাপারে, তখন ছোটরা চুপ থাকে। এটুকু ম্যানার্স নেই তোর মধ্যে? এসপির কথা শুনে কাইলিনের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। 2 দিনের পুচকে তাকে বলছে ছোট। তার ভাবনার মধ্যে এসপি আবারও বলে, আমরা সবাই বিবাহিত, আমাদের একটা লেভেল আছে ইয়ার।
তার ওপর বাচ্চার বাপ মানে প্রোম্যাক্স লেভেলের প্লেয়ার, আর তুই ফিল্ডের ধারে কাছেও নাই। তাই আগে আমাদের লেভেলে আয়, তারপর তোর কথা শোনা হবে। বিপরীতে কাইলিন বাকরুদ্ধ হয়ে গেল এবার। মানেটা কি এদের? তার বিয়ে হয়নি বলে যে পারছে এসে তাকে অপমান করে চলে যাচ্ছে। কালকে জ্যাক বলেছে, আর আজকে এই হাঁটুর বয়সী ছেলে। তাহলে তো কালকে সে বিছানায় থাকা আরভির দিকে তাকিয়ে ভাবে, কালকে জুনিয়র বসো তাকে বিয়ে নিয়ে খোটা দেবে। তীব্র অপমানে মূর্ছে যাওয়া চেহারা নিয়ে মুখ খুলে কিছু বলার আগে এসপি ঈশানীকে জিজ্ঞেস করে, কি বলেন মিসেস নাগিন? এদিকে ঈশানী মাত্র আরভির দিকে যাচ্ছিল, কিন্তু এসপির মুখে মিসেস শুনে মাত্রই তার পায়ের রতারা চিহ্ন তো মাথায় চড়ে গিয়েছে। সে দিনকাল ভুলে চিৎকার করে বলে, মিস মিস নাগিন। তার চিৎকারে কাইলিন নিজেও দু কদম পিছিয়ে গেছে। এসপি বুকের বাম পাশে হাত রেখে তড়িঘড়ি করে বলে, আচ্ছা বাবা আচ্ছা, মিস মিস কুল কুল। আপনার চিৎকারে আরভির ঘুম ভেঙে গেল। ওই যাওরা আমাকে উপরে পাঠাবে, আর আপনাকে আফ্রিকার জঙ্গলে, তারপর আপনার আর মিস থেকে মিসেস হয়ে ওঠা হবে না, ডিরেক্ট মিস্টার ইন্ডিয়া হয়ে যাবেন। ঈশানী আরভির দিকে তাকিয়ে নিজেকে একটু সামলে নিল। এসপি কিতকাল কিছু একটা ভেবে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে বলে, আচ্ছা মিসে, মানে মিস নাগিন, তার থেকে বলি কি, আপনি এই সান্ডাকে বিয়ে করে নিন। তাহলে আমার আর মিস্টেক হবে না। ইয়ে মানে, চাইনিজ সান্ডার কপালেও বউ জুটল, আর আপনিও মিস থেকে মিসেস হলেন আর কি। এসপির বলা বাক্যটুকু যেন বোমা ফাটালো কক্ষে। সে বলতে দেরি দিক থেকে চিৎকার আসতে দেরি হয়নি দুজনের। কি হহ? এসপি আর চোখে দুজনের রাগে লাল হওয়া মুখ দেখে মিনমিনিয়ে বলে, ভেবে দেখুন, দুদিক থেকেই কিন্তু দুজনের জন্যই লাভ, মাঝখান দিয়ে আমরা ফ্রিতে বিয়ে খাবো। আর এসপি আর কিছু বলার আগেই ঈশানী দিকবিদিক ভুলে সোফা থেকে একটা কুশন নিয়ে তাকে ধুমধাম লাগিয়ে দিল কয়েকটা। দাঁত খিচিয়ে বলে, বিটকেলের বাচ্চা, ছাড়বো না আমি তোকে। তোর বউয়ের কাছে আমি উল্টোপাল্টা সব বিচার দিয়ে দেব, মেয়েদের পেছনে লাইন মারিস বলবো। অদূরে দাঁড়িয়ে থাকা কাইলিন এই দৃশ্য দেখে একটা ফাঁকা ঢোক গিলে নিল। সে একটু আগে সিদ্ধান্ত নিয়েছিল, সে বিয়ে করবে কালকে। কিন্তু ঈশানীকে দেখে মনে হচ্ছে সেই কাল তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। সেই কাল যে কবে আসবে, সে নিজেও জানে না। মনের কোণে ফুটে ওঠা বিয়ের ফুলটাকে একটানে মনে মনে ছিঁড়ে ফেলে দিল। তাদের শব্দে আরভি একটু নড়েচড়ে ওঠে। মুহূর্তে জ্যাক গম্ভীর স্বরে বাক্য ছুড়ে, এনাফ, নো মোর সাউন্ড, আদারওয়াইজ। এই বলে সে কোমরে গুজে রাখা পিস্তলটা বের করতেই সব যেন স্ট্যাচু হয়ে গেল। ঈশানী চুপচাপ কুশানটা রেখে সোফায় বসে পড়ে। জ্যাক সবার দিকে একবার তাকিয়ে তার দুপাশে দাঁড়িয়ে থাকা এসপি ও কাইলিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে আদেশ করে, বোথ অফ ইউ আউট, রাইট নাও। দুই পাশের দুই মানব শুনল না তার কথা। তারা ঠাই দাঁড়িয়ে থাকল, মুখের ভাব এমন যেন কিছুই শুনতে পাচ্ছে না। জ্যাক কিছু না বলে গানের সেফটি লক খুলতেই দুজনে চোখ বড় বড় হয়ে গেল। এক ন্যানো সেকেন্ডও দেরি না করে সুরসুর করে বেরিয়ে পড়ে দুজনেই। জ্যাক একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। সে বুঝতে পারে না মাঝে মাঝে কাইলিন সব জায়গায় ঠিক থাকলেও এসপির সাথে এসে এমন বাচ্চামো করে কেন। একটা বাচ্চা ছেলের সাথে ঝগড়া করে সে কি মজা পায়? আর যে ওই সময় সানাকে যেই রুমে নিয়ে গিয়েছিল সেই রুমটার ভেতরে ঢুকলে প্রথমেই মনে হবে এটা যেন কোনো মানুষের থাকার ঘর না, বরং সদ্য ঘটে যাওয়া কোনো ধ্বংসযজ্ঞের পরিত্যক্ত স্থান। মেঝের ওপর ছড়িয়ে আছে ভাঙা কাচের টুকরো। একটা ভারী টেবিল উল্টে পড়ে আছে পাশের দিকে। দেয়ালে ঝোলানো বড় ছবিটা নিচে পড়ে ফ্রেম ভেঙে চুরমার হয়ে গেছে। কার্পেটের ওপর ছড়িয়ে আছে কাগজ, ভাঙা শোপিস, ভাঙা ল্যাম্পের অংশ। মনে হচ্ছে যেন এই ঘরের ভেতর দিয়ে কয়েক মিনিট আগে একটা ঝড় বয়ে গেছে। দরজার কাছে দাঁড়িয়ে আছে সানা। তার বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। মুখে ক্লান্তি, চোখে অদ্ভুত এক চাপা আতঙ্ক। আর তার থেকে একটু দূরে জানালার সামনে দাঁড়িয়ে আছে আরজে। ভোরের আলো তখন ধীরে ধীরে ফুটে উঠছে। জানালার ফাঁক গলিয়ে আসা সেই ফ্যাকাশে আলো এসে পড়েছে তার চেহারায়। সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে, তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখের মনি অদ্ভুতভাবে স্থির। মুখের প্রতিটা রেখায় যেন জমে আছে হিংস্র ক্রোধ। মনে হচ্ছে সামান্য কিছু হলেই সে আবার বিস্ফোরিত হবে। সানা অজান্তেই একটা ফাঁকা ঢোক গিলে। তার চোখের সামনে ভেসে ওঠে কিছুক্ষণ আগের ঘটনাটা। আর যে তাকে রুমে এনে এক ঝটকায় তার দুই বাহু ধরে টেনে নিয়ে গিয়েছিল দেওয়ালের দিকে। এতটা শক্ত করে ধরেছিল, মনে হচ্ছিল তার আঙুলের নখ যেন সানার বাহুর মাংসের ভেতর ঢুকে যাবে। তার চোখ তখন রক্তবর্ণ হয়ে গিয়েছে। সে রমণীকে দেওয়ালের সাথে চেপে ধরে গর্জে উঠে, কেন আমাকে বলা হয়নি? আর যে সানাকে আরো শক্ত করে ঝাঁকিয়ে বজ্রকণ্ঠে শুধালো,
আমার একটা ছেলে আছে, আর আমি সেটা 6 বছর ধরে জানি না। তুমি কি ভেবেছিলে আমি জানবো না? তুমি কি ভেবেছিলে আমার রতারা চিহ্ন তোকে লুকিয়ে রাখবে আমার কাছ থেকে? আর্যের শ্বাস ভারী হয়ে উঠেছে, তার এতদিনের জমিয়ে রাখা রাগ যেন এক ঝটকায় বেরুতে চাইছে। নিজের দন্ত চেপে ফের বলে, কেন চলে গিয়েছিলে তুমি? আমি কি মরে গিয়েছিলাম, নাকি তুমি ভেবেছিলে আমি এতটাই অযোগ্য যে নিজের সন্তানের খবরও জানার অধিকার নেই? টেল মি সামথিং ড্যাম ইডিয়ট। তুমি আমাকে এতটা ঘৃণা করো? বিপরীত পাশের রমণীর কাছ থেকে প্রথমে কোনরূপ প্রত্যুত্তর আসেনি। সানা শুধু চুপ করে দাঁড়িয়েছিল আর্যের দিকে তাকিয়ে। সে ভেবেছিল কোনো উত্তর দেবে না, কিন্তু আর্যের কথাগুলো ধীরে ধীরে তার বুকের ভেতর জমে থাকা সব ক্ষত খুলে দিতে লাগল। সে কি ইচ্ছা করে গিয়েছিল নাকি? আর্যে আবারও চিৎকার করে ওঠে, তুমি আমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছ। আমার সন্তানের প্রথম কান্না, প্রথম হাঁটা, প্রথম কথা বলা, সবকিছু সবকিছু থেকে আমাকে দূরে রেখেছ তুমি। তারপর হঠাৎ সে গর্জে উঠে আরো জোরে, কোন অধিকার নিয়ে? এই বাক্যটা যেন বজ্রপাতের মতো আঘাত হানল রমণীর বুকে। তৎক্ষণাৎ সে মাথা তুলে তাকায় অগ্নি দৃষ্টিতে। সে এক ঝটকায় আর্যের বুকের ওপর হাত রেখে তাকে ধাক্কা সরিয়ে চিৎকার করে ওঠে, অধিকার? কেন বলবো আমি আপনাকে, যেখানে আপনার মা আমাকে তখনই বলে দিয়েছিল আমার ছেলে পৃথিবীতে আসার আগেই ছেলেটা হবে ওনার, আমার না। ছেলে হওয়ার পরদিনই আমি যেন আপনাকে ছেড়ে চলে যাই, না হয় ওনার সরাতে 1 সেকেন্ডও লাগবে না। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে বেশ কয়েক পলকের জন্য, তারপর সানা আবারও তীব্র কণ্ঠে বলে যেতে থাকে, আপনার হাজার হাজার শত্রু চারদিকে মুখ উঁচিয়ে থাকে। একটা সুযোগ পেলেই বতারা চিহ্ন এন্দুক তুলবে আমার সন্তানের দিকে, তাকে মাতারা চিহ্ন রার জন্য। ওই লরেন্সের ছেলে মার্কান, সে আমার ছেলের পিছনে লেগে আছে। কেন জানেন? কারণ আপনার মা ওর ছেলেকে মেতারা চিহ্ন রে ফেলেছে, ওর পুরো ফ্যামিলিকে মেতারা চিহ্ন রে ফেলেছে। আমার সন্তান তখনও জন্মায়নি, আমার পেটে ছিল। আর তখনই আমাকে গুলি করা হয়েছিল। সে নিজের বুকের দিকে ইশারা করে ফের বলে, ভাগ্যের জোরে বেঁচে গেছে সে। তাহলে আমি কেন থাকবো এখানে, যেখানে আমার সন্তান 1 সেকেন্ডের জন্যও নিরাপদ নয়? সে আবার আর্যের বুকের ওপর ধাক্কা দিয়ে গলা ফাটিয়ে বলে, বলুন, আপনার সামনেই তো আমাকে গুলি করা হয়েছিল, আপনি তখন কি করছিলেন? বলুন, তাহলে আমি কেন থাকব? কেন বলবো আমি আপনাকে? আর্যে আর এক মুহূর্ত অপেক্ষা না করে আবার সানাকে শক্ত করে ধরে। রুক্ষ স্বরে হিসহিসিয়ে উঠে, কেননা আমি তার বাবা। আমার তার উপর সম্পূর্ণ অধিকার আছে। বিপক্ষে রমণীর ঠোঁটের কোণে হঠাৎ তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সেই সামনের মানবের দিকে বিমূঢ় দৃষ্টি নিক্ষেপ করে তীব্র বিদ্রূপ করে ওঠে, অধিকার? আপনারা শুধু এই শব্দটাই জানেন। কিন্তু দায়িত্ব, সুরক্ষা, একটা মায়ের ভয়, ওগুলো আপনারা বোঝেন না। সে তিক্ত স্বরে ফের বলে, আপনারা শুধু যুদ্ধ করতে জানেন, রতারা চিহ্ন তো ঝরাতে জানেন। তারপর সেই রতারা চিহ্নতের ভেতর একটা শিশুকে ফেলে দিয়ে বলেন, ওটা আমার অধিকার, যেটা আপনার মা আপনার সাথে করেছিল, যেটা আপনার মা রিয়ানার সাথে করেছিল। তাহলে আমি কিভাবে বিশ্বাস করব আমার সন্তান নিরাপদ থাকবে? আর্যের চোখে তখন তারা চিহ্ন গুণ জ্বলছে, তার কণ্ঠস্বর থেকে কিছু বেরোতে গিয়েও থেমে যায়, তার বুক দ্রুত ওঠানামা করছে, তার হাত শক্ত করে মুষ্টিবদ্ধ হয়ে গেছে। আর পরের মুহূর্তে সে হঠাৎ ঘুরে দাঁড়ায়। তারপর একটা ভারী চেয়ার তুলে ছুঁড়ে মারে দেয়ালের দিকে। রমণী চমকে ওঠে, নিজের বিস্ফোরিত নয়ন জোড়া নিক্ষেপ করে তার উপর, কিন্তু আর্যের সেদিকে খেয়াল নেই, আর না সে থামছে। ল্যাম্পটা ছুঁড়ে ফেলে দেয়, দেয়ালের ছবিটা ছিঁড়ে ফেলে মেঝেতে আছাড় মারে। ঘরের ভেতর একটার পর একটা ভাঙচুরের শব্দ উঠতে থাকে। মনে হচ্ছে সেই জিনিসপত্র না, নিজের ভেতরের অসহায় রাগটা ভাঙছে। শেষে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে থাকে সে। তার বুক ওঠানামা করছে, চোখ দুটো অদ্ভুতভাবে লাল রয়েছে। ভাঙা কাচের ওপর দিয়ে ভোরের ফ্যাকাশে আলো এসে পড়ছে। জানালার সামনে দাঁড়িয়ে থাকা আর যে হঠাৎই অনুভব করতে পারছে তার ভেতরের অন্ধকার দানবটা আবার জেগে উঠতে চাইছে, রাগটা অস্বাভাবিকভাবে বাড়ার কারণে। তার বুকের ভেতর যেন কিছু একটা ছটফট করছে মুক্তি পাওয়ার জন্য। সে ধীরে ধীরে হাত দুটো মুষ্টিবদ্ধ করে, আবার ছেড়ে দেয়, আবারও মুঠো করে। তারপর চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করে। যেভাবেই হোক নিজেকে এখন সংবরণ করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ সে জানে, এই অবস্থায় যদি সে নিয়ন্ত্রণ হারায়, তাহলে সে কি করে ফেলবে তা সে নিজেও জানে না। তার চোখ ধীরে ধীরে রতারা চিহ্ন তোবর্ণ হয়ে উঠছে। সে নিজের উপর বিরক্ত হয়ে বারবার মাথা নাড়িয়ে হাত দিয়ে ঘাড় ঘষতে থাকে। আর যে অন্য হাতে পকেট হাতড়ে দেখে, কোন ঔষধ নেই।
মনে পড়ে রিজভির দেওয়া সেই মেডিসিনগুলো, যেগুলো তাকে এই অন্ধকার অবস্থায় নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, কিন্তু সেগুলো তো অন্য রুমে। এখন সানার সামনে সে হঠাৎ করে ওষুধ নিতে পারবে না। সানার চোখে পড়ে গেলে সে আরও প্রশ্ন করবে। আর এখন প্রশ্নের মুখোমুখি হওয়ার মতো অবস্থায় নেই সে। আর যে আবার গভীর শ্বাস নিয়ে নিজেকে সংবরণ করার চেষ্টা করে। কিন্তু কাজ হচ্ছে না। তার বুকের ভেতরটা যেন দমবন্ধ হয়ে আসছে। ঠিক তখনই তার চোখ পড়ে অদূরে দাঁড়িয়ে থাকা সানার ওপর। সানা তখনও দরজার পাশে দাঁড়িয়ে আছে। আর্যের চোখ দুটো হঠাৎ অদ্ভুতভাবে স্থির হয়ে যায়। তার শ্বাস ভারী হয়ে ওঠে। এই মুহূর্তে নিজেকে থামানোর একটাই উপায় আছে, সানা। সে ধীরে ধীরে ভারী পদক্ষেপ ফেলে তার দিকে হাঁটা শুরু করে। রমণীর সেটা নজরে আসা মাত্রই সে কয়েক কদম পিছিয়ে যায়। আর শেষে একদম দেওয়ালের সাথে গিয়ে সিটিয়ে দাঁড়ায়। আর যে একদম তার সামনে এসে দাঁড়ায়। এক মুহূর্ত তাকিয়ে থাকে সে। তারপর হঠাৎ দুই হাতে সানার বাহু ধরে তাকে নিজের একদম কাছে টেনে আনে। সানা চমকে তাড়াতাড়ি তার হাত সরাতে চেষ্টা করে বলে, ছাড়ুন আমাকে। কিন্তু আর যে আরও শক্ত করে তাকে চেপে ধরে। তারপর হঠাৎ সে নিজের মুখটা ডুবিয়ে দেয় সানার গলায়। গভীরভাবে লম্বা লম্বা শ্বাস নিতে থাকে। মনে হচ্ছে যেন সে কোনো অক্সিজেন খুঁজছে, নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে সানার গলায়। রমণী বারবার তাকে ধাক্কা দিতে থাকে। রানভীর, রানভীর। কিন্তু বিপরীত পাশের মানব যেন কিছুই শুনছে না। সে শুধু তার গলায় মুখ ডুবিয়ে গভীর শ্বাস নিচ্ছে, বারবার। সেই কাঁচা গোলাপের সুবাস যেন তাকে শান্ত করছে। কিছুক্ষণ পরে সানার ধাক্কা দেওয়ার শক্তিও ফুরিয়ে যায়। তার হাত দুটো নিস্তেজ হয়ে নিচে ঝুলে পড়ে। ঘরের ভেতর নেমে আসে এক অদ্ভুত নীরবতা। তার মধ্যে দুই কপতি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। শুধু আর্যের ভারী শ্বাসের শব্দ শোনা যায়। ধীরে ধীরে তার শ্বাস স্বাভাবিক হতে শুরু করে, সাথে তার হাতের চাপও একটু ঢিলে হয়। কিছুক্ষণ পর সে ধীরে মুখ তুলে তাকায় সানার দিকে। তার চোখে তখনও রতারা চিহ্ন তোবর্ণ ছাপ। কিন্তু আগের সেই উন্মত্ততা নেই। সে সানার চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে আওড়ায়। কেন, কেন তুমি এমনটা করেছ, ওয়াইফি? রমণী কিছুক্ষণ চুপ থেকে তার চোখে চোখ রেখে প্রত্যুত্তর করে। কারণ, আমি আমার সন্তানকে রতারা চিহ্নতের স্তূপের ওপর দাঁড়িয়ে থাকা একটা সাম্রাজ্যের মালিক বানাতে চাই না। আর্যের চোখ স্থির হয়ে যায় তার উপর। সানা এক পলক তাকিয়ে বলে যেতে থাকে, আপনারা সবাই পাপী। খু তারা চিহ্ন ন, প্রতিশোধ, র তারা চিহ্ন তো, এইসবের মধ্যে আমি আমার সন্তানকে বড় করতে চাই না। আমি ওকে পাপ থেকে দূরে রাখতে চেয়েছি। তাহলে 6 বছর পর মিস সুনেহনা খানম হওয়ার নাটক কেন? বিপরীতে রমণীর থেকে কোন শব্দ আসে না। তার মনে পড়ে মিসেস দিলরুবা খানমের কথা, ওই প্রতিশ্রুতি, ওই সতর্ক, সবকিছু। এখন সবটা বলা ঠিক হবে না। সে চোখ নামিয়ে চুপ করে থাকে। আর যে কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। তারপর হঠাৎ সে অট্টহাসিতে ফেটে পড়ে। সে মাথা নাড়িয়ে বুলি আওড়ায়। এত বছর পরও আমার ওপর তোমার এক ফোঁটা বিশ্বাস নেই। তুমি এখনো আমাকে সেই মানুষটাই ভাবো, যে শুধু তারা চিহ্ন তো আর ক্ষমতা বোঝে। সানা তখনও চুপ করে তার দিকে তাকিয়ে আছে মলিন দৃষ্টিতে। আর যে ধীরে দরজার দিকে হাঁটা শুরু করে। দরজায় হাত রাখতেই পেছনে থেকে সানার কণ্ঠ ভেসে আসে। আপনার মনে একবারও সন্দেহ জাগেনি? ওই বাচ্চাটা অন্য কারও হতে পারত। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। আর যে পা থামিয়ে ঘুরে তাকায় রমণীর দিকে। ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটিয়ে বলে, যেখানে বিশ্বাসটা প্রগাঢ় হয়, সেখানে সন্দেহ নিছক একটা শব্দ মাত্র। আর দূরত্ব, দূরত্ব কোনো মূল্য রাখে না। আর তারা চিহ্ন তোকে চেনার জন্য ডিএনএ লাগে না, হৃদয়ই যথেষ্ট। সানার চোখ হঠাৎ ভিজে ওঠে। সে না চাওয়া সত্ত্বেও অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। ভাঙ্গা স্বরে বলতে থাকে, কেন আমাকে এতটা ভালোবাসেন? নাকি দয়া দেখাচ্ছেন, আমার মা বাবা নেই বলে? নাকি আমি অনাথ বলে? রমণীর মুখে এই বাক্যটা শোনার সাথে সাথে আর্যের চোখে অন্ধকার নেমে আসে। শান্ত থাকা মস্তিষ্ক যেন আবারও বিগড়ে যায়। সে এগিয়ে এসে এক ঝটকায় সানার কবজি ধরে তাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। পরের মুহূর্তেই জোর করে তার অধর যুগল দখল করে নিল। এত জোরে যেন সে নিজের সব রাগ, সব যন্ত্রণা ওই এক মুহূর্তে ঢেলে দিচ্ছে। কিছুক্ষণ পরে সে হঠাৎ সানাকে ছেড়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে হিসহিসিয়ে আওড়ায়, তুমি আমার সবকিছু বলে। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ আছে। কিন্তু আমার পৃথিবীটা শুরু হয় তোমাকে দিয়ে। আর তোমাতেই শেষ হয় বলে। আর পরেরবার নিজেকে অনাথ বলার আগে আমার কথা 100 বার ভাববে। এরপর সে এক ঝটকায় সানাকে ছেড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। সানা তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অশ্রুসিক্ত নয়নে সে দরজার দিকে তাকিয়ে থাকে, যেদিক দিয়ে আর্যে চলে গেছে।
তারপর ধীরে ধীরে চোখ মুছে সেও বেরিয়ে পড়ে। আর্যের কক্ষটা অস্বাভাবিকভাবে শান্ত। ভোরের আলো ধীরে ধীরে পর্দার ফাঁক গলে ভেতরে ঢুকছে। সে আসার পরপরই ঈশানী ও জ্যাক চলে গিয়েছে। আর্যে দরজার কাছে দাঁড়িয়ে ছিল সানার অপেক্ষায়। রমণী কিতকাল পর আসার সাথে সাথে আর্যে কিছু না বলে দরজা আটকে নিজের ছেলের কাছে চলে যায়। বিছানার মাঝখানে ছোট্ট শরীর নিয়ে গভীর ঘুমে ডুবে আছে আরভি। মাঝে মাঝে ছোট বুকটা হালকা উঠানামা করছে। বিছানার একপাশে বসে আছে সানা। রমণীর মনের কোণে একটা অদ্ভুত অস্বস্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। সে চোখ তুলে সরাসরি না তাকিয়ে বরং আর চোখে বারবার তাকাচ্ছে আর্যের দিকে। আর্যে বিছানার অন্য পাশে বসে আছে। কিন্তু সে একবারও সানার দিকে তাকায়নি। তার পুরো দৃষ্টি স্থির হয়ে আছে আরভির ওপর। মনে হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে তার কাছে আর কিছুই গুরুত্বপূর্ণ না। আরভির ছোট্ট একটা হাত ধরা আছে আর্যের বড় হাতের মধ্যে। সে সেই হাতটা খুব মন দিয়ে দেখছে। ধীরে ধীরে সে নিজের হাতের তালুর ওপর তুলে রাখে ওটা। ছোট্ট আঙুলগুলো তার আঙুলের পাশে অদ্ভুতভাবে ছোট দেখাচ্ছে। সে নীরবে তাকিয়ে থাকে। তার চোখে এক অদ্ভুত বিস্ময়, যেন সে এখনো বিশ্বাস করতে পারছে না, এই ছোট্ট হাতটা, এই ছোট্ট মানুষটা, তারই তারা চিহ্ন তো, তারই সন্তান। ধীরে ধীরে সে অন্য হাতটা বাড়িয়ে আরভির কপালের ওপর পড়ে থাকা সিল্কি চুলগুলো খুব সাবধানে সরিয়ে দেয়, যেন ঘুমটা ভেঙে না যায়। তারপর আবার তাকিয়ে থাকে ছেলের মুখের দিকে। কতক্ষণ ধরে সে এভাবেই বসে আছে, সে নিজেও জানে না। সানার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সে আবার আর চোখে তাকায় আর্যের দিকে। তার মনে হচ্ছে এখন হয়তো আর্যে তার দিকে তাকাবে। কিন্তু না, আর্যে একবারও তার দিকে তাকায় না। তার চোখ এখনো আরভির মুখেই আটকে আছে। সানার বুকের ভেতর একটা হালকা ব্যথা ওঠে। সে মুখ ফিরিয়ে নেয়। ঘরের ভেতর আবার ভারী নীরবতা নেমে আসে। কিতকাল পর আরভির শরীরটা একটু নড়ে ওঠে, সাথে তার চোখের পাতা কেঁপে ওঠে। আরজে সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে। আরভি ধীরে ধীরে চোখ পিটপিট করে তাকায়। আরজে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, গুড মর্নিং, মাই বয়। প্রত্যুষের আলোটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সারা বাংলা জুড়ে, যেন রাতে লুকানো এক গভীর স্বপ্নের অন্ধকারকে দূর করছে। রাস্তার পাশের গাছগুলোর পাতায় রাতের শিশির এখনো ঝুলে আছে। শহরের ব্যস্ততা এখনো পুরোপুরি জেগে ওঠেনি। এই শান্ত ভোরের মধ্যেই গুলশানের একটা ফ্ল্যাট থেকে ভেসে আসছে হইচই আর দৌড়াদৌড়ির শব্দ। সেই ফ্ল্যাটটা আয়ানের। ভোরবেলা থেকেই সেখানে যেন ছোটখাটো যুদ্ধ লেগে গেছে। কিচেন থেকে হঠাৎ আয়ানের গলা শোনা যায়। কিয়ান, রেডি হয়েছ? ভিতর থেকে সঙ্গে সঙ্গে ছোট্ট একটা গলা ভেসে আসে। ইয়েস পাপা। আয়ান কিচেন থেকে বেরিয়ে লিভিং রুমে আসে। সে জানে এই ছেলেটা কতটা দুষ্ট। সে যে এখনো ব্রাশও করেনি সে সম্পর্কে ভালোভাবে অবগত আয়ান। কিন্তু কক্ষে যাওয়ার আগেই নজরে আসে ছোট্ট একটা মেয়ে ধীরে ধীরে তার দিকে হেঁটে আসছে, ঘুমে ঢুলুঢুলু চোখ নিয়ে। দুই হাত দিয়ে বারবার চোখ মুছছে। তার কাঁধ পর্যন্ত এলোমেলো চুলগুলো সবদিকে ছড়িয়ে আছে। হামি তুলতে তুলতে ছোট ছোট কদমে এগিয়ে আসছে সে। আয়ান পা থামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তার বুকের ভেতরটা হঠাৎ নরম হয়ে ওঠে। মেয়েটা একদম রিয়ানার মতো হয়েছে, একই চোখ, একই মুখের ভঙ্গি, একদম পুরোপুরি মায়ের অনুকরণ। ছোট্ট মেয়েটার নাম কিয়ারা, আর যার সাথে আয়ান একটু আগে কথা বলছিল, সে হলো কিয়ান। কিয়ান আর কিয়ারা, আয়ান আর রিয়ানার যমজ সন্তান। আজ থেকে ঠিক 5 বছর আগে তারা পৃথিবীতে এসেছিল। কিন্তু তাদের জন্মের পর জীবনটা একেবারে বদলে গিয়েছিল আয়ানের। এই দুই ছোট্ট মানুষকে সামলানোর জন্য তাকে নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দিতে হয়েছিল। শুরুর দিনগুলো ছিল ভীষণ কঠিন। যমজ হলেও, কিয়ান ছিল বেশ শক্তপোক্ত আর চঞ্চল। কিন্তু কিয়ারা ছিল তার বিপরীতে, খুবই দুর্বল, প্রায়ই অসুস্থ হয়ে পড়ত। রাতের পর রাত জেগে থাকতে হয়েছে আয়ানকে। এক হাতে কিয়ান, আরেক হাতে কিয়ারাকে নিয়ে কখনো দুধ বানানো, কখনো ওষুধ খাওয়ানো, কখনো আবার দুইজনকে একসাথে শান্ত করানো। সেই দিনগুলো ছিল ক্লান্তিকর, কিন্তু ধীরে ধীরে এই দুই ছোট্ট মানুষই হয়ে উঠেছে আয়ানের পুরো পৃথিবীর সাথে তার চোখের মণি। আজ তারা দুজনেই 5 বছরে পা দিয়েছে। আজ তাদের জন্মদিন। এই কারণেই ভোরবেলা থেকেই বাড়িতে এত উত্তেজনা। আর যে আরও 2 দিন আগে চায়না যাওয়ার পূর্বেই তাদের গিফট সব পাঠিয়ে দিয়েছে। আয়ান ভোর রাতে উঠেই তাদের পছন্দের সকল খাবার বানিয়েছে, সাথে একটু বেশি করে বানিয়েছে কেননা সে এদেরকে নিয়ে নিজের অনাথ আশ্রমেও যাবে, তাদেরকেও দিবে। কিয়ারা ধীরে ধীরে এসে আয়ানের সামনে দাঁড়ায়। তার ঘুম জড়ানো চোখ টেনে টেনে মেলে ছোট্ট গলায় শুধায়, পাপা। আয়ান নিচু হয়ে তাকে কোলে তুলে নেয়। ফতাফত তার গালে একটু চুমু খেয়ে বলে, গুড মর্নিং, কিউটি পাই। কিয়ারা হঠাৎ উচ্ছ্বাসে বলে, গুড মর্নিং, পাপা। আজকে আমরা মাম্মার কাছে যাব না?
আয়ান মেয়ের কপালে চুমু খেয়ে নরম গলায় বলে, হ্যাঁ সোনা, আজকে আমরা মাম্মার সাথে দেখা করতে যাব। কিয়ারা হঠাৎ হাততালি দিয়ে লাফিয়ে ওঠে। ইয়াহ! তারপর বাচ্চাদের মতো একটু অস্পষ্ট গলায় ফের বলে, আমি মাম্মামকে বলবো ভাইয়া আমায় 2 দিন মেরেছে, ওকে বককে দিতে, ভালো করে। আয়ান হেসে মেয়ের এক গালে হাত রেখে বলে, ওকে, মাম্মা ভাইয়াকে ভালো করে বকে দেবে। আয়ানের কণ্ঠস্বর থেকে বাক্য নিঃসৃত হতে দেরি কিন্তু ভিতর থেকে ধূপধাপ শব্দ করে দৌড়ে আসতে কিয়ানের দেরি হলো না, তার চুল এলোমেলো, কিন্তু মুখে ভীষণ সিরিয়াস ভাব। সে এসে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বলে, পাপা, আমি মারিনি, ও আগে আমাকে মেরেছে। কিয়ারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, না, ভাইয়া আগে মেরেছে। ও আমার খেলনা ভেঙেছে। কিয়ারা মুখ ফুলিয়ে বলে, আমি ভাঙিনি পাপা, নিজেই পড়ে ভেঙেছে। কিয়ান হাত তুলে দেখায়, দেখো পাপা, এইখানে মেরেছে। কিয়ারা রেগে মেগে চিৎকার করে বলে, মিথ্যা, ওই আগে আমার চুল টেনেছে। দুজনেই একে অপরকে দোষ দিতে থাকে। আয়ান দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলে। তারপর দুজনকেই কাছে টেনে নিয়ে বলে, স্টপ, স্টপ আমার সোনারা, আজকে কিন্তু তোমাদের বার্থডে। আজকে কোনো ফাইট না। কিয়ান একটু ভেবে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, কিয়ারা মুখ ফুলিয়ে বলে, তবুও মাম্মামকে বলবো। আয়ান আবার হেসে ফেলে। তারপর দুজনকে নিয়ে টেবিলে বসায়। নিজ হাতে তাদের নাস্তা খাওয়ায়। কখনো কিয়ানের মুখে খাবার তুলে দেয়, কখনো কিয়ারার মুখ মুছে দেয়। দুজনেই মাঝে মাঝে হাসছে, ঝগড়া করছে, আবার কথা বলছে। নাস্তা শেষ করে আয়ান তাদের সুন্দর করে রেডি করাই। কিয়ান পরে নেয় ছোট্ট শার্ট আর জিন্স নিজে নিজে। কিয়ারা পরে নেয় একটা সুন্দর ফ্রক। চুলে ছোট্ট ক্লিপ লাগিয়ে দেয় আয়ান। তারপর দুজনকে দেখে একটু থেমে যায়। তার ঠোঁটের কোণে এক টুকরো প্রশান্তির হাসি খেলে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় 2টা আশীর্বাদ। কিয়ান হাত বাড়িয়ে বলে, পাপা, লেটস গো। সাথে সাথে কিয়ারা লাফিয়ে বলে, আমরা মাম্মামের কাছে যাব। আয়ান হেসে দুজনের হাত ধরে আওড়ায়। চলো। তিনজন একসাথে দরজার খুলে বেরিয়ে পড়ে, উদ্দেশ্য আগে যাবে রিয়ানার কাছে, তারপর সেখান থেকে আয়ানের অনাথ আশ্রমে। আর্যের কক্ষটা অস্বাভাবিকভাবে শান্ত হয়ে আছে। ভোরের আলো ধীরে ধীরে ভারী পর্দার ফাঁক গলে ভেতরে ঢুকছে। বিছানার মাঝখানে শুয়ে থাকা ছোট্ট আরভির ঘুম ভাঙার পরও শরীরে সেই অলসতা রয়ে গেছে। বিছানার এক পাশে বসে আছে সানা। তার 2 হাত জড়িয়ে রাখা নিজের হাঁটুর ওপর। আর বিছানার অন্য পাশে বসে আছে আরজে, দৃষ্টি স্থির ছেলের দিকে। সে অপেক্ষা করছে, কখন তার ছেলে কিছু বলবে। এই অপেক্ষাটা যেন অদ্ভুতভাবে দীর্ঘ হয়ে উঠছে তার কাছে। আর ভি ধীরে ধীরে চোখ মেলে চারদিকে তাকায়। তার চোখ এখনো আধা ঘুমে ভরা। তারপর ধীরে ধীরে সে মুখ ঘুরিয়ে তাকায় আর্যের দিকে। কয়েক সেকেন্ড সে শুধু তাকিয়ে থাকে। তার ছোট্ট চোখ দুটোতে কৌতূহল। তারপর ঘুম জড়ানো কণ্ঠে, বাচ্চাসুলভ স্বরে প্রথমবার ডেকে ওঠে, ড্যাড। একটু থেমে তারপর মিষ্টি হাসি ফুটিয়ে আবারও বলে, তুমি আবারও আমার স্বপ্নে এসেছো? আরভির মুখ থেকে নিঃসৃত হওয়া বাক্যটুকু শ্রবণ ইন্দ্রিয় হতেই আর্যের বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে যায়। তার মুখের সব শব্দ যেন হঠাৎ হারিয়ে গেছে। সে শুধু তাকিয়ে আছে নিঃশব্দে। তার নিজের ছেলে, যাকে সে 6 বছর ছুঁতেও পারেনি, সে নাকি প্রতিরাতে তাকে স্বপ্নে দেখে। এই চিন্তাটা মাথায় ঢুকতেই তার বুকের ভেতর তীব্র এক ব্যথা ছড়িয়ে পড়ে। সে ভাবতেই পারেনি, কোথাও তার একটা ছোট্ট অংশ আছে, যে তাকে না দেখেও তাকে নিয়েই স্বপ্ন দেখে। আর্যের কণ্ঠনালী শুকিয়ে আসছে। তার মনে হচ্ছে যেন এই মুহূর্তে তার বুকের ভেতরে একটা ঝড় উঠেছে। অদ্ভুত এক আনন্দ, অদ্ভুত এক বিস্ময়, সব একসাথে। সন্তানের মুখ থেকে বাবা ডাক শোনা বুঝি এতই মধুর। আরজে তার হাতটা ধীরে ধীরে সামনে বাড়িয়ে দেয় আরভির দিকে। আরভি ধীরে ধীরে উঠে বসে, চোখে এখনো ঘুমের ছাপ। সে কৌতূহলীভাবে হাত বাড়িয়ে আর্যের বাড়িয়ে রাখা হাতটা ছুঁয়ে দেখে। তার ছোট্ট আঙুলগুলো ধীরে ধীরে ছুঁয়ে যায় আর্যের আঙুল। তারপর সে মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে বিস্মিত স্বরে আওড়ায়, মমো, আমি ড্যাডকে স্বপ্নে ছুঁতে পারছি। সানার বুকের ভেতরটা আবার কেঁপে ওঠে। এই নিষ্পাপ বাক্যগুলো তার হৃদয় তীরের মতো বিঁধছে। সে চুপ করে তাকিয়ে থাকে নিজের ছেলের দিকে। তার চোখের কোণে জল চিকচিক করছে। কিন্তু কণ্ঠস্বর থেকে যেন কোন আওয়াজ বেরুচ্ছে না। বারবার গলা জড়িয়ে আসছে তার, সে বুকের ভেতর হঠাৎ তীব্র অনুশোচনা জমে ওঠে। মনে কোণে একটা প্রশ্ন উকি দিচ্ছে। সে কি সত্যিই তার সন্তানকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে? এই ছোট্ট ছেলে, যে প্রতিরাতে তার বাবাকে স্বপ্নে দেখত। তার চোখের কোণ ভিজে ওঠে। আর ভি আবার আর্যের দিকে তাকায়। তার চোখে এখনো উচ্ছ্বাস। মমো, ইউ নো, ড্যাড রোজ আমার স্বপ্নে আসে। কখনো আমরা পার্কে যাই।
কখনো ড্যাড আমাকে বড় বড় গাড়ি দেখায়। একদিন স্বপ্নে ড্যাড আমাকে একটা সুপারহিরো কেপ দিয়েছিল। আর বলেছিল, তুমি ব্রেভ বয়। তার ছোট্ট 5 বছরের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। আমি তখন ড্যাডকে জড়িয়ে ধরেছিলাম। সে আর কিছু বলতে গিয়েও হঠাৎ থেমে যায়। তারপর একটু মন খারাপ করে বলে, কিন্তু সব সময় ঘুম ভাঙলেই ড্যাড চলে যায়। এই বাক্যটা শোনা মাত্রই আর্যের চোখের ভেতর একটা ঝড় বয়ে যায়। তার বুকের ভেতরটা এত শক্ত হয়ে যায় যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। সে কখনো কল্পনাও করেনি, তার ছেলে তার সাথে এমন একটা পৃথিবী বানিয়ে নিয়েছে, যেখানে সে প্রতি রাতে আসে। আর বাস্তবে, সে ছিল না। সানা ধীরে ধীরে হাত বাড়িয়ে আরভির গালে হাত রাখে। তার কণ্ঠ কাঁপছে, তারপরও খুব নরম গলায় শুধায়, শোনা, এটা স্বপ্ন না। আরভি থমকে যায়। সে বিস্ময় নিয়ে তাকায় মায়ের দিকে। সানা চোখে জল নিয়ে ফিসফিস করে, তোমার ড্যাড সত্যি এসেছে। কথাটা শুনেই আরভির চোখ দুটো হঠাৎ বড় হয়ে যায়। মনে হচ্ছে সে বিশ্বাসই করতে পারছে না। আরভি ধীরে ধীরে আবার তাকায় আর্যের দিকে, অবিশ্বাসের সুরে বলে, রিয়েলি? বেশ কয়েক সেকেন্ড তারপর হঠাৎ সে কোনোদিকে না তাকিয়ে চিৎকার করে ওঠে, ড্যাড! আর পরমুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়ে আর্যের বুকে। ছোট্ট 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তাকে, যেন আবার হারিয়ে যাবে ভেবে। বিপরীত পাশের মানব একদম স্থির হয়ে যায়। কয়েক সেকেন্ড সে নড়তেও পারে না। তার বুকের সাথে লেগে আছে ছোট্ট একটা উষ্ণ শরীর। আর্যের মনে হচ্ছে তার বুকের ভেতর কেউ একটা পুরো পৃথিবী এনে রেখে দিয়েছে। না, পৃথিবী না, তার নিজের পৃথিবী। তার 6 বছরের হারানো সময়, তার অজানা হাসি, সব যেন এই ছোট্ট শরীরটার মধ্যে। তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে ওঠে। সে ধীরে ধীরে নিজের দুটো হাত তুলে আরভিকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে। যেন ছেলেটা আবার হারিয়ে যাবে। তার বড় হাতটা ধীরে ধীরে নেমে আসে আরভির মাথায়। সে আলতো করে চুলে হাত বুলিয়ে দিয়ে খুব নিচু স্বরে আওড়ায়, মাই বয়। শব্দ দুটো বলতেই তার গলাটা কেমন ভারী হয়ে আসে। এই একটা শব্দ, সে কত বছর ধরে বলতে পারেনি। সেই দিন হসপিটালের পর থেকে একটা ভাবনা তাকে রোজ ভিতর থেকে নিঃশব্দে জ্বালিয়ে দিত। মনে হতো, তার সন্তানের এমন পরিণতির জন্য কোথাও না কোথাও সে দায়ী, তার করা পাপগুলো দায়ী। আরভি তখনও তাকে জড়িয়ে ধরে আছে। তার মুখটা আর্যের বুকে চাপা। সে একটু মাথা তুলে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, তুমি আবার চলে যাবে ড্যাড? সে একটু থেমে ফের দ্রুত বলে, আমি আর মম তোমার সাথে যাব। এই সরল বাক্যটা শুনে আর্যে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ছেলেকে আরো শক্ত করে বুকে টেনে নিয়ে আওড়ায়, ড্যাড উইল নেভার লিভ ইউ। ছোট আরভি আবারও শিশুসুলভ কণ্ঠে প্রশ্ন করে, তুমি কি আমার আর মমের সাথেই থাকবে? আর্যে ধীরে ধীরে তাকে নিজের বুক থেকে একটু দূরে আনে। তার ছোট্ট মুখটা 2 হাতের আঁচলে ভরে খুব গভীরভাবে তাকিয়ে থাকে ছেলের চোখে। তার খসখসে, শক্ত হাতের তালুতে আরভির নরম গাল দুটো ধরা। তারপর ধীরে ধীরে বলে, আনটিল দ্য ডেথ, আই উইল স্টে উইথ ইউ। বিপক্ষে আরভির চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে যেন বিশ্বাস করতে চাইছে প্রতিটা শব্দ। প্রমিস, প্রমিস। আরভি হঠাৎ খুশিতে হাসতে শুরু করে। তারপর সে আর্যের গলা জড়িয়ে ধরে আবারও বলে, আমি জানতাম তুমি একদিন আসবে। আর্যের বুক আবার ভারী হয়ে ওঠে। সে ধীরে ধীরে ছেলেটাকে তুলে এনে নিজের কোলে বসায়। তার 5 বছরের ছোট্ট পৃথিবী, এখন তার কোলে বসে। সে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে ছেলের দিকে। মনে হচ্ছে সে প্রতিটা মুহূর্ত মনে রাখতে চায়। আরভি তখন উচ্ছ্বাসিত কণ্ঠে বলতে শুরু করে, ড্যাড, ইউ নো, আমি রোজ রাতে তোমার জন্য অপেক্ষা করতাম। ঘুমানোর আগে জানালার দিকে তাকিয়ে থাকতাম। মম বলতো, তুমি অনেক দূরে আছো। কিন্তু আমি জানতাম তুমি আসবে। আর্যের বুকের ভেতরটা আরো ভারী হয়ে ওঠে। সে খুব ধীরে বলে, তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে? আরভি দ্রুত মাথা নাড়িয়ে বলে, হুম, ইউ নো, ভ্যালিতে সবাই তাদের ড্যাডের কথা বলতো। কেউ বলতো তার ড্যাড তাকে ফুটবল খেলতে নিয়ে যায়। কেউ বলতো তার ড্যাড তাকে আইসক্রিম কিনে দেয়। সে একটু মন খারাপ করে ফের বলে, তখন আমি কিছু বলতাম না। আর্যের আঙুলগুলো অজান্তেই মুঠো হয়ে যায়। আরভি আবার বলে, মম আমাকে অনেক গল্প বলতো তোমাকে নিয়ে। বলতো তুমি খুব ব্রেভ, আর কেউ যদি আমাকে কষ্ট দেয়, তুমি তাকে বকা দিবে। আরজে এবার ছেলের কপালে আলতো চুমু খেয়ে নরম স্বরে ছোট করে বলে, হুম। আরজে উপরে এটা মুখে বললেও মনে মনে চলছে অন্য কথা। তাকে পৃথিবী থেকেই গায়েব করে দিব, যে তোমার দিকে হাত বাড়াবে। এদিকে আরভি আবার উচ্ছ্বসিত হয়ে বলে, আমি একবার ভ্যালির, শিয়াও পেংইও, তে সবার সামনে ফাইটও করেছিলাম। আরজে ভ্রু তোলে জিজ্ঞেস করে, ফাইট? আরভি গর্বের সাথে বলে, একটা ছেলে বলেছিল আমার ড্যাড নেই। তখন আমি তাকে বলেছিলাম, আছে।
সে বলেছিল, মিথ্যা। তখন আমি তাকে ধাক্কা দিয়েছিলাম। আরজে চুপ করে ছেলের দিকে তাকিয়ে থাকে। অজান্তেই তার হাতটা মুষ্টিবদ্ধ হয়ে আসে। সে ধীরে বলে, তুমি একা এসব সামলেছ? হ্যাঁ, আমি ওকে খুব মেরেছি কিন্তু ও আমাকে একটা উল্টে দিয়েছিল। তারপর মমো এসে ওই ছেলের চুল ভালো করে টেনে দিয়েছে সবার সামনে, মমোকে ঈশানী আন্না টেনে এনেছে। বাক্যখানা শ্রবণ হতেই আর্যের মুখের অভিব্যক্তি পাল্টে যায়। সে চোখ তুলে একবার বিছানার বিপরীত পাশের চোখ বড় বড় করে তাকিয়ে থাকা রমণীর দিকে তাকায়। যে চোখ একটু আগেই টলমল করেছিল অশ্রুতে সেই চোখে এখন বিস্ময়। রমণীর বিস্মিত নয়ন জোড়া আর্যের সাথে চোখাচোখি হতেই সে তড়িঘড়ি করে নিজের মুখ লুকিয়ে ফেলে। মনে মনে বলে, আমার ভীর তো জীবনেও কারো সাথে এত কথা বলতো না। আজ যেন বাপকে পেয়ে সব ভুলে বসেছে। আর্যে তার থেকে দৃষ্টি হটিয়ে আবারও ছেলের দিকে তাকিয়ে ছেলেটাকে বুকে টেনে নেয়। খুব শক্ত করে, মনে হয় যেন সে তার হারানো 6 বছরকে আবার নিজের কাছে টেনে নিচ্ছে। আরভির চোখে এখন আর আগের মতো অবাক চাহনি নেই। এখন তার চোখে শুধু উত্তেজনা আর আনন্দ। সে যেন হঠাৎ করে অনেক দিনের জমে থাকা গল্প বলার সুযোগ পেয়ে গেছে। ড্যাড, ইউ নো, আমার একটা ব্লু কালারের সাইকেল আছে, যেটা আমাকে বড় পাপা কিনে দিয়েছে। আরজে যদিও বড় পাপা মানে কে সে জানে না, তারপরও ভ্রু তুলে প্রশ্ন করে, তুমি চালাতে পারো? হুম, একটু পারি। ছোট পাপা আমাকে শিখিয়েছে, কিন্তু মাঝে মাঝে পড়ে যাই। আরজে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে বলে, পড়ে গেলে কি করো? মমো ফু দিয়ে বলে, ব্রেভ বয় কাঁদে না। আরজের চোখ এক মুহূর্তের জন্য আবারও সানার দিকে চলে যায়। তারপর আবার ছেলের দিকে তাকিয়ে বলে, আর তুমি কাঁদো না? না। তারপর হঠাৎ উচ্ছ্বাসে বলে, ড্যাড, আমি ড্রয়িংও করি, ঈশানী আন্না আমাকে শিখিয়েছে। কি আঁকো? আমি একটা বড় বাড়ি আঁকেছি। ওই বাড়ির সামনে একটা গাড়ি আর 3জন মানুষ। আমি, মমো আর তুমি। এই কথাটা শুনে আর্যের বুকের ভেতরটা আবার ভারী হয়ে ওঠে। সে ধীরে বলে, তুমি আমাকে এঁকেছিলে? আর ভি খুব স্বাভাবিকভাবে বলে, হুম। ড্যাড, তুমি আমাকে ফুটবল খেলতে শিখাবে? বিপরীত প্রান্ত থেকে সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর আসে, শিখাবো। আর সুপারহিরো সিনেমা দেখাবে? সব দেখাবো। আর আমাকে বাইকে ঘুরতে নিয়ে যাবে? আর যে এবার একটু ঝুঁকে ছেলের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, শুধু ঘুরতে না, যতদূর তুমি যেতে চাও। আমি কি সামনে বসবো? তুমি যেমন চাইবে। আরজের এমন জবাবে ছোট আরভির ঠোঁটের কোণে এক মুহূর্তের জন্য হাসি ফুটে ওঠে, কিন্তু পর মুহূর্তে কিছু একটা ভেবে তা মিলিয়ে যায়। হঠাৎ গম্ভীর স্বরে বলে, ড্যাড, হুম, আমার স্বপ্নের মতো তুমি আবার চলে যাবে না তো? আরজের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে ছেলের এমন প্রশ্নে। সে ছেলের গালে হাত রেখে দৃঢ় গলায় শুধালো, ইউর ড্যাড ওন্ট লিভ ইউ। নট ফর আ সিঙ্গেল ব্রেথ, নট আনটিল দ্য ভেরি লাস্ট। অদূরে বসে থাকা সানা এক দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকিয়ে আছে। তার চোখ যেন সরছেই না। তার সামনে এই দৃশ্যটা, একজন বাবা আর ছেলে, যে দৃশ্যটা হয়তো হওয়ার কথা ছিল অনেক আগেই। তার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। একটা তীব্র অনুশোচনা যেন ভেতর থেকে উঠে আসে। সে ভাবতে থাকে, সে কি সত্যিই ভুল করেছে? সে তো আরভির ভালোর জন্যই চলে গিয়েছিল। সে ভেবেছিল, আর্যের অন্ধকার পৃথিবী থেকে দূরে থাকলেই তার ছেলে নিরাপদ থাকবে। সে ভেবেছিল, এই দূরত্বই হয়তো তার সন্তানের জন্য ভালো হবে, তার ছেলে মানুষ হবে, আর্যের মতো দানব হবে না। কিন্তু এখন, তার চোখের সামনে যে দৃশ্যটা, সেটা দেখে তার বুকের ভেতরটা কাঁপতে থাকে। তার ছেলে, যে প্রতিরাতে বাবাকে স্বপ্নে দেখত, যে রোজ বাবার জন্য অপেক্ষা করত, সে কি সত্যিই নিজের সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নিয়েছিল? এই চিন্তাটা তার ভেতরে ছুতারা চিহ্নরই হয়ে বিঁধতে থাকে। তার বুকের ভেতর চাপা যন্ত্রণা জমে ওঠে। সে নিজেও টের পায় না, কখন তার চোখের কোণ ভিজে উঠেছে। এক ফোঁটা জল ধীরে ধীরে তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে। তার দৃষ্টি স্থির, আরজে আর আরভির দিকে। কিন্তু, যে চোখটা এই জলটা দেখতে পাওয়ার কথা ছিল না, সে ঠিকই দেখে ফেলেছে। আরজে হঠাৎ মাথা তুলে তাকায় সোজা সানার দিকে। তাদের চোখ এক মুহূর্তের জন্য মিলিত হয়। সানা চমকে মুখ আরেক দিকে ঘুরিয়ে ফেলে। মুহূর্তে আরজে হাতমুষ্টি বদ্ধ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে। সে এই মেয়েটার চোখের পানি সহ্য করতে পারে না, যার জন্য নিজের এত বছরের জমিয়ে রাখার আগের একাংশও মিটায়নি তার উপর। কিন্তু এই মেয়েটা ঠিক তার পছন্দের উল্টো কাজগুলোই সবসময় করবে। আরজে কিছু না বলে বেডের পাশ থেকে টিস্যুর বক্সটা তুলে সেটা এগিয়ে দেয় সানার দিকে। গম্ভীর স্বরে হিসহিসিয়ে আওড়ায়, আর একবার যদি তোমার চোখে পানি দেখি, দেন আই ডোন্ট নো হোয়াট আই উইল ডু উইথ ইউ।
আর যে বাক্যটুকু উগরে দিয়েই আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। সানা অবাক হয়ে তার দিকে তাকানোর আগেই আর যে ছেলের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলে, লেটস গো, মাই বয়। ড্যাড তোমাকে যা চাইবে সব কিনে দেবে। টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। আরভির চোখ উজ্জ্বল হয়ে ওঠে, সে একে একে বলতে থাকে, টয় কার, আর একটা বড় রোবট। ডান। আর যে ছেলেকে কোলে তুলে দরজার দিকে হাঁটতে থাকে। আরভি খুশিতে তার গলা জড়িয়ে ধরে। দুজনের হাসির শব্দ ধীরে ধীরে ঘর থেকে মিলিয়ে যায়। ঘরটা আবার নিঃশব্দ হয়ে পড়ে। আর তখনই সানা আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দুহাতে মুখ চেপে ধরে। তার কাঁধ কাঁপতে থাকে। চাপা কান্নাগুলো একসাথে বেরিয়ে আসছে। তার বুকের ভেতর সেই একটা প্রশ্ন ঘুরতে থাকে বারবার। সে কি সত্যিই ছেলের ভালোর জন্য তাকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছিল? এই চিন্তাটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে থাকে। বিকেলের শেষ আলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে বিশাল এক প্রাসাদের ওপর। ডার্ক লোটাস ভিলা। কালো পাথরের তৈরি উঁচু দেয়াল পুরো এলাকা ঘিরে রেখেছে। দেয়ালের মাথায় আধুনিক সিকিউরিটি সেন্সর বসানো। প্রতিটা কোণায় ক্যামেরা ঘুরছে ধীরে ধীরে। বিশাল গেটের দুই পাশে দাঁড়িয়ে আছে সশস্ত্র গার্ড। ভিলার সামনে বড় একটা বাগান গোলাপ গাছে ভর্তি। আর যে কাল রাতেই এখানে আসতে চেয়েছিল, কিন্তু আসা হয়নি কারণ একটাই, সিকিউরিটি। এই জায়গাটাকে আরো ভালোভাবে সিকিউর করার জন্য। গেট ধীরে ধীরে খুলে যায়। একটার পর একটা কালো গাড়ি ঢুকে পড়ে ভিলার সামনে। গাড়িগুলো এসে সারি করে থামে। প্রথম গাড়ির দরজা খুলে নেমে আসে কাইলিন। সে দ্রুত গিয়ে পিছনের দরজা খুলে দেয়। আর সেখান থেকে নেমে আসে আর যে তার কোলে ছোট্ট আরভি। আরভি গাড়ি থেকে নামতেই চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ওয়াও, ড্যাড, ইটস ইউর হোম। নো, ইটস আওয়ার হোম। কাইলিন তখন ঘুরে অন্য পাশের দরজা খুলতে যাচ্ছে, যেখানে বসে আছে সানা। কিন্তু ঠিক তখনই আরজে হাত উঁচিয়ে তাকে থামিয়ে দেয়। কাইলিন সঙ্গে সঙ্গে থেমে যায়। আরজে নিজেই গাড়ির বিপরীত পাশ ঘুরে গিয়ে দরজা খুলে দেয়। ভেতর থেকে সানা ধীরে ধীরে নেমে আসে। তার চোখ একবার চারদিকে ঘুরে যায়। আরজে কিছু না নিঃশব্দে ছেলেকে কোলে নিয়ে ভিলার ভেতরের দিকে হাঁটা শুরু করে। সানা ধীরে ধীরে তাদের পেছনে হাঁটতে থাকে। কয়েক কদম যাওয়ার পর আরজে হঠাৎ থেমে যায়। সে পিছনে তাকানোর সাথে সাথে তার কোলে থাকা আরভিও পিছনে তাকায়। সানাকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখে সে চিৎকার করে ওঠে, মমো, হ্যারি আপ, কাম অন। সানার ঠোঁটে অজান্তেই একটা প্রশান্তির হাসি খেলে যায়। অনেকদিন পর এই ডাকে তার বুকের ভেতর উষ্ণ কিছু অনুভূত হয়। সে দ্রুত পা বাড়িয়ে তাদের সাথে ভেতরে চলে যায়। আরজেদের ভিতরে যাওয়ার কিতকাল পরেই পিছনে এসে থামে আরেকটা গাড়ি। গাড়ি থেকে নেমে আসে এসপি। তার পাশে বসে আছে সানিতা। সানা তাদেরকে ফেলে আসেনি। আর ভিও তাদের ফেলে আসতে রাজি ছিল না। আরজে প্রথমে একদমই রাজি ছিল না। সে নিশ্চিত, এই বারোভাতারিটা তার চোখের সামনে থাকলে সে নিজেকে সামলাতে পারবে না। তার সত্যিই ইচ্ছে করেছিল, ছেলের সামনে দাঁড়িয়েই এসপিকে তারা চিহ্ন রে ফেলতে। কিন্তু সে তা করেনি। নিজের ভিতরের তারা চিহ্ন গুণটাকে দাঁত চেপে থামিয়েছে। বউ আর ছেলের চাপে পড়েই সে শেষমেশ রাজি হয়েছে। গাড়ির দরজা খুলে এসপি নেমে আসে। সে সানিতার দিকে তাকায়। সানিতা গর্ভবতী হওয়ার দরুন তার হাঁটা ধীর হয়ে গেছে। গাড়ি থেকে নামতেই সে একটু কষ্ট করে দাঁড়ায়। এসপি এক মুহূর্ত অপেক্ষা না করে সে সরাসরি তাকে কোলে তুলে নেয়। সানিতা ভড়কে যায়। তাড়াতাড়ি তার গলা জড়িয়ে ধরে বলে, এই, কি করছো ফারাদ ভাই? মুহূর্তে এসপি থেমে দাঁড়ায়। তার চোখ গরম হয়ে ওঠে। সে নিচের দিকে তাকিয়ে দন্তপাটটি চেপে আওড়ায়। আরেকবার ভাই বলবি, চায়না থেকে তোকে নিচে ফেলে দেব। সানিতা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু না বলে, আরও শক্ত করে তার গলা জড়িয়ে ধরে। এসপি আর কিছু না বলে সামনের দিকে পা বাড়ায়। কিন্তু তার ঠোঁটের কোণে অদ্ভুত একটা চাপা হাসি ফুটে ওঠে। সে তাকে কোলে নিয়েই ভিলার ভেতরে চলে যায়। এর কিছুক্ষণ পর আরেকটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামে রওনাক, তার সাথে ঈশানী। তারা চারদিকে একবার তাকায়। তারপর দ্রুত ভেতরের দিকে হাঁটা শুরু করে। এক এক করে সবাই ঢুকে পড়ে, আরজের ডার্ক লোটাস ভিলার ভেতরে। রাত প্রায় ঘনিয়ে এসেছে। ডার্ক লোটাস ভিলা এখন আলোয় ভরে উঠেছে। বাইরের বাগানের লাইটগুলো জ্বলে উঠেছে, কালো পাথরের পথগুলো হলুদ আলোয় ঝলমল করছে। ভিলার চারপাশে টহল দিচ্ছে সশস্ত্র সিকিউরিটি। ক্যামেরাগুলো নিরবচ্ছিন্ন ঘুরছে। সবকিছু নিখুঁতভাবে সুরক্ষিত। ঠিক তখনই মেইন গেটের অন্ধকার দিক থেকে যেন একটা ছায়া ভেসে আসে। কালো পোশাকে ঢাকা এক দীর্ঘদেহী মানুষ। গার্ডদের একজন তাকে দেখতে পেয়েই থমকে দাঁড়ায়। তারপর দ্রুত স্বরে দাঁড়িয়ে বলে, স্যার। আরেকজনও একইভাবে মাথা নিচু করে পথ ছেড়ে দেয়।
লোকটা কিছু না বলে সামনের দিকে এগিয়ে যায় নিশ্চুপভাবে। তার ঠোঁটের কোণে ফুটে আছে অদ্ভুত এক বাঁকা হাসি ফুটে ওঠে। যেন ভেতরে ভেতরে সে কোনো ভয়ঙ্কর আনন্দ লুকিয়ে রেখেছে। সে ভিলার ভেতরে ঢুকে পড়ে। লম্বা করিডোর ধরে সে এগিয়ে যায়। প্রতিটা সিকিউরিটি তাকে দেখে সরে দাঁড়ায়। কেউ প্রশ্ন করে না, আর না কেউ বাধা দেয়। লোকটা এগিয়ে গিয়ে আর্যের রুমের সামনে এসে সে থামে। দরজাটা পুরোপুরি বন্ধ নয়, সামান্য ফাঁক। সে ধীরে ধীরে সেই ফাঁক গলিয়ে ভেতরে তাকায়। নজরে আসে, ভিতরে আর্যে নেই, বেডের ওপর বসে আছে সানা। তার সামনে দাঁড়িয়ে ছোট্ট আরভি। সানা মৃদু হেসে ছেলের চুলে হাত বুলিয়ে বলে, সোনা, তোমার কেমন লেগেছে ড্যাডকে? এই প্রশ্ন শুনে আরভির চোখে মুখে উচ্ছ্বাস ফুটে ওঠে। ড্যাড ইজ দ্য বেস্ট, ড্যাড আমাকে কোলে করে পুরো বাড়ি দেখিয়েছে। হঠাৎ আরভির মুখটা একটু গম্ভীর হয়ে যায়। সে ধীরে মায়ের দিকে তাকিয়ে ফের বলে, মমো, ড্যাড আবার নিজের কাজে চলে যাবে? সানা ছেলের গালে আলতো করে হাত রেখে নরম কণ্ঠে শুধায়, না সোনা, ড্যাড এখন থেকে আমাদের সাথেই থাকবে। অলওয়েজ। হুম। আরভির মুখে আবার হাসি ফুটে ওঠে। কিন্তু এই পুরো দৃশ্যটা দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দেখছে আরেকজন। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে ওঠে পৈশাচিক হাসি। তার চোখে ঝলসে ওঠে তীব্র প্রতিশোধের আতারা চিহ্নগুণ। তার দৃষ্টি জমে আছে আরভির ওপর। তারপর ধীরে ধীরে সানার দিকে, চোখে এক অদ্ভুত নিষ্ঠুর আনন্দ। যেন এই সুখের দৃশ্যটা তার কাছে একটা খেলা মাত্র। সে আর কেউ না, থমাস স্টিফেন। তার ঠোঁটের বাঁকা হাসিটা আরও গভীর হয়। সে ফিসফিস করে নিজের মনে বলে, ফ্যামিলি, হাউ টাচিং, একটা মনস্টারেরও ফ্যামিলি থাকে? তারপর আবার ফিসফিস করে আওড়ায়, একটা মনস্টারের ফ্যামিলি থাকতে নেই জেবি কিং। ঠিক তখনই করিডোরের বিপরীত দিক থেকে ভেসে আসে ভারী পায়ের শব্দ। থমাস ধীরে মাথা তোলে তাকায়, নজরে আসে করিডোর ধরে এগিয়ে আসছে আর যে